আমি দুইটা গ্রুপেরই কোর্স নাম্বার একটু ডিফারেন্ট, সেই জন্য আমি এটাকে এইচভিএসি এন্ড রেফ্রিজারেশন বলেছি। আসলে এইচভিএসি পার্টটুকুই আমি পড়াবো, বাট এইচভিএসি এর মধ্যে তোমরা জানো রেফ্রিজারেশন সাইকেলটা আছে। আমি যদি শুরু করি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্লাইড। তোমরা যারা আমার কাছে এর আগে ক্লাস করেছো তারাও জানো যে এই ধরনের একটা স্লাইড দিয়ে স্যার শুরু করে। এইটা ইন্ডাস্ট্রিতে তোমরা যারা জব করছো অথবা যারা এইচভিএসি রিলেটেড কনসালটেন্সি করতে চাও অথবা এইচভিএসি রিলেটেড ট্রেডার বা সেলার হতে চাও, সার্ভিস দিতে চাও, অথবা এইচভিএসি মেইনটেনেন্স থাকতে চাও, অথবা মেইনটেনেন্স রিলেটেড যদি বিজনেস করতে চাও, তাহলে তোমাদের এই কোর্সটা অনেক কাজে লাগবে। তোমরা যারা ইউটিলিটি ইঞ্জিনিয়ার আছো ইন্ডাস্ট্রিতে, তাদেরকে কোনো না কোনো ভাবে ইনভলভ হতে হয় এইচভিএসি সিস্টেমের সাথে। কোনো প্ল্যান্টে অনেক বড় বড় এইচভিএসি সিস্টেম থাকে, আবার কোনো প্ল্যান্টে নর্মাল স্প্লিট চিলার থাকে। হ্যাঁ, কিন্তু এইগুলো সবকিছুই এইচভিএসির আন্ডারে। যেমন কোনো জায়গায় তুমি এসির কনসিডারেশন যদি নাও নিয়ে আসো, তোমরা এমন কোনো ইন্ডাস্ট্রি পাবা না যেখানে ভেন্টিলেশন ফ্যান নেই, ভেন্টিলেশন ফ্যান আছে। ইভেন আমরা যে কিচেনের অথবা টয়লেটের যে এক্সস্ট ফ্যান লাগাই, সেগুলো কিন্তু আলটিমেটলি হিসাব করে লাগানো উচিত। তা না হলে আমরা যে ফ্যানটা লাগাবো সেটা হয়তো বা তোমরা দেখবা যে পারপাস সার্ভ করছে না। তোমরা যারা রেকর্ড করতে চাও করতে পারো, অসুবিধা নেই। আমি রেকর্ড করতেছি, সেটা আমার কম্পিউটারে বোধহয় রেকর্ড হচ্ছে না নাকি? না, হচ্ছে, আমার কম্পিউটারে রেকর্ড হচ্ছে। আমরা এইচভিএসি সিস্টেম, এখানে এইচভিএসি হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং সিস্টেম, হিটিং ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। আসলে এটার সাথে এইচভিএসি এন্ড আর মানে রেফ্রিজারেশনও লাগাতে হয়, তাহলে এটা বেটার। যেহেতু এখানে মেকানিক্যাল ছাড়াও এমন অনেকেই আছো যে ফার্স্ট টাইম তোমরা এইচভিএসি ক্লাস করছো, তাদের জন্য হয়তো বা কিছু বেসিক জিনিস আমাদের জানতেই হবে। আমরা যদি খুব ক্লিয়ারলি একটু দেখতে চাই, এই ছবিটা আমাদের অনেকের কাছেই পরিচিত, যে এই ধরনের ইকুইপমেন্টস গুলো আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে অথবা বাসাবাড়িতে অথবা কমার্শিয়াল বিল্ডিং এ বা অফিসে ইউজ করে থাকি। এগুলো সবকটাই হচ্ছে এইচভিএসি ক্লাসিফিকেশন, মানে কি কি ধরনের হতে পারে। এইখানে আমরা যদি খালি এয়ার কন্ডিশনিং পার্টটা দেখাই, তাহলে তোমরা এই কয়টা ক্লাসিফিকেশন দেখতে পারো যেগুলো তোমাদের খুব পরিচিত। যেমন একদম লেফট সাইডে যেটা আছে, এটা হচ্ছে স্প্লিট এসি, তোমরা জানো। এবং এই স্প্লিট এসিরই কয়েক ধরনের পাওয়া যায়। যেমন এটার দিকে যদি তোমরা তাকাও, এটা হচ্ছে সিলিং স্প্লিট এসি, সিলিং টাইপের। এটা আমরা অফিসে ইউজ করি। 5 টনস যেগুলো এসি থাকে সেগুলো এরকম হয়। এটা হচ্ছে উইন্ডো এসি, এখনো চলে, এখনো পাওয়া যায় উইন্ডো এসি গুলো। ফ্লোর স্ট্যান্ডিং এসি, এগুলো পাওয়া যায় বাংলাদেশে। আর এটা হচ্ছে স্প্লিট এসি বাট হাইড অ্যাওয়ে। এইগুলো হচ্ছে এই যে তোমার 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলগুলোতে দেখবা যে রুমে তোমরা থাকবা, সেই রুমের এই ইনডোর ইউনিটটা দেখা যায় না। সেটা করে কি, ওই টয়লেটের যে ফলসাদ থাকে, রুম দিয়ে ঢুকতেই দরজার উপরে দেখবে একটা ফলসাদ আছে, তার সাথে এইটা থাকে, সেখান থেকে আলটিমেটলি বাতাস আমাদের রুমে আসে। এটা হচ্ছে হাইড অ্যাওয়ে স্প্লিট এসি। আর ক্যাসেট টাইপ তো তোমরা দেখিয়েছো, অনেক ডেকোরেটিভ হয় এগুলো, ফল সিলিং এর সাথে এই ধরনের ক্যাসেট টাইপ এসি থাকে। আর এইটা হচ্ছে ডাক্টেড প্যাকেজ ইউনিট। প্যাকেজ ইউনিট কাইন্ড অফ টোটাল ইউনিটটাই একটা প্যাকেজের মধ্যে থাকে, এই উইন্ডোর মতো। ইভাপোরেটর, কন্ডেন্সার, সমস্ত ইকুইপমেন্ট গুলো এই একটা প্যাকেজের মধ্যে থাকে। তার এটার যেমন এই উইন্ডো এসির এক সাইড দিয়ে ইনলেট হয়,
এদিক দিয়ে ভিতরের বাতাস ঢুকে আর উপর দিক দিয়ে এই রুমের মধ্যে ঠান্ডা বাতাস আসে, রুমের বাতাস এদিক দিয়ে যায়। একইভাবে এরকম ডাক্টেড যে প্যাকেজ ইউনিট আছে, এই ডাক্টেড প্যাকেজ ইউনিটেরও একটা বক্স থাকে, সেই বক্সের এক সাইড দিয়ে ঠান্ডা বাতাস এই ডাক্টের মধ্যে দিয়ে রুমের মধ্যে ঢুকে, আর রুমের গরম বাতাস এই ডাক্টের মধ্যে দিয়ে আবার এসির মধ্যে আসে। এটা যে ডাক্টেড প্যাকেজ ইউনিট। আর চিলার তোমরা অনেকেই নাম শুনেছো। এই চিলার হচ্ছে অনেক হাই ক্যাপাসিটির যখন থাকে, 10 থেকেই আসে, 10 টন থেকেই আসে, বাট আমরা যখন 100 থেকে ধরে নাও 3000 4000 টন এয়ার কন্ডিশনিং সিস্টেম আমাদের যখন লাগবে, তখন আমরা একই সাথে বড় ক্যাপাসিটির এয়ার কন্ডিশনিং সিস্টেম চাই বলে চিলার ইউজ করি। এই চিলারের মধ্যেও 3 ধরনের চিলার পাবা, যেমন ওয়াটার কুল চিলার, আবার এয়ার কুল চিলার এবং ভেপার অ্যাবজর্পশন চিলার। এই হচ্ছে তোমার আমরা যেগুলো যদি এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ে কথা বলতে চাই, এগুলোই তোমরা ঘুরে ঘুরে ইয়াতে পাবা, হলো ইন্ডাস্ট্রিতে পাবা। হ্যাঁ, আরো আছে হচ্ছে ইভাপোরেটিভ কুলিং সিস্টেম আছে, যেটা হচ্ছে ইয়ার ওয়াশার বলে অনেকে। ইয়ার ওয়াশার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়। সেখানেও তোমার কুলিং সিস্টেম, কুলিং তোমরা পাবা, বা টেম্পারেচার কন্ট্রোল বা হিউমিডিটি কন্ট্রোল, এগুলো সবই পাবা। সেগুলো ওই ইয়ার ওয়াশারের মাধ্যম দিয়েও করা যায়। আমরা এছাড়াও আরেকটা বললাম ইভাপোরেটিভ কুলিং। তোমরা দেখবা যে কতগুলো বক্সের মধ্যে প্যাড থাকে, কুলিং টাওয়ারে যেমন প্যাড থাকে, ওই প্যাড থাকে, এই প্যাডের মধ্যে দিয়ে আমরা পানি ফ্লো করি, আর গরম বাতাস যদি ওই পানির মধ্যে দিয়ে এবং প্যাডের মধ্যে দিয়ে ফ্লো করি তাহলে ইভাপোরেশন হয়। সেই জন্য বাতাসটা কিছুটা ঠান্ডা হয়, এবং ঠান্ডা বাতাসটা আমরা রুমে দিলে কিছুটা কুলিং ইফেক্ট পাওয়া যায়। বাট এখানে চ্যালেঞ্জ আছে, ইভাপোরেটিভ কুলিং সিস্টেম আমাদের দেশে চলবে কি চলবে না, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো। এই ধরনের সব সিস্টেম। তাহলে এর সাথে আমি তোমাদের বাড়তি কি দিলাম, বাড়তি দিলাম হচ্ছে, আমি যদি লিখি এখানে, বাড়তি দিলাম হচ্ছে এয়ার ওয়াশার। এটা দিয়েও তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবা। সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবা, তারপরে হিউমিডিটি কন্ট্রোল করতে পারবা এয়ার ওয়াশার দিয়ে। এছাড়া আরেকটা আমি যদি বলি, আরেকটার কথা বললাম কি, ইভাপোরেটিভ কুলিং, এটাও তোমরা পাবা। বাট এইটার টেম্পারেচার লিমিট আছে, ইচ্ছা মতো তুমি টেম্পারেচার কন্ট্রোল হ্যাজ লিমিট, ইভাপোরেটিভ কুলিং সিস্টেম। ঠিক আছে, এই সব, এটা হচ্ছে তোমার এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্লাসিফিকেশন বলতে পারো, যে এগুলো আমরা ইন্ডাস্ট্রিতে, বাসা বাড়িতে বা কমার্শিয়াল বিল্ডিং এ বা মার্কেট গুলোতে আমরা ইউজ করে থাকি এ ধরনের। এছাড়াও কি তোমাদের কারো জানা আছে এর বাইরে? এগুলাই স্যার, আমরা স্যার এগুলাই দেখছি আর কি স্যার। ঠিক আছে, আমি সবার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, যে আমরা যে এয়ার কন্ডিশনিং বলি, এই এয়ার কন্ডিশনিং এ আলটিমেটলি আমরা কি কন্ডিশন করি? ইয়ারকে, অবশ্যই ইয়ারকে কন্ডিশন করি, বাট ইয়ারের কি কি কন্ডিশন করা হয় সেটা যদি আমরা কেউ বলতে পারি, ইয়ারের কি কি কন্ডিশন আমরা করব? টেম্পারেচার, হিউমিডিটি। তাহলে টেম্পারেচার, হিউমিডিটি স্যার। তাহলে ইয়ার কন্ডিশনিং এ তোমরা কি কি করবা? নাম্বার 1 টেম্পারেচার করবা, ঠিক আছে। তারপরে বললা হচ্ছে হিউমিডিটি, তারপরে 3 নম্বর বলছে হচ্ছে এয়ার পিউরিফিকেশন স্যার। পিউরিফিকেশন বা ক্লিনলিনেস বলতে পারো।
তারপরে ইয়ারের ভেলোসিটি একটা দরকার আছে না? স্যার ইয়ার মোশন স্যার। ওই তো মোশন বা ভেলোসিটি যেটাই বলো, ভেলোসিটি স্যার। ইয়ার ভেলোসিটি অর মোশন যেটাই বলো। আর কি হতে পারে? যে হোয়াইট বাল্ব ড্রাই বাল্ব যেটা ওইটা কিসের? এটা টেম্পারেচারের মধ্যেই চলে আসতেছে। ক্লিনলিনেস এর মধ্যে অনেক কিছু আসে, তারপরে এক্সট্রা ভাবে তুমি বলতে পারো অর্ডারনেস। কি করতে পারো আর? অর্ডারনেস না, বা অর্ডার, রিমুভ অর্ডার। এরকম হতে পারে। এগুলোই হচ্ছে তোমার এয়ার কন্ডিশনিং সিস্টেম। আরো আছে, থাকতে পারে আরো। জাস্ট এ মোমেন্ট। এগুলো হচ্ছে আমরা মূলত কন্ডিশন করব। এখন এয়ার কন্ডিশনিং মিনিংস কি এই পাঁচটাকেই করতে হবে, নাকি যে কোনো একটা করলেই চলবে? তুমি যদি খালি টেম্পারেচারকে কন্ডিশন করো, দ্যাট মিনস টেম্পারেচার বাড়াও অথবা টেম্পারেচার কমাও তোমার কমফোর্টনেসের জন্য, বা তোমার যে তুমি প্রসেসটা তুমি যে উৎপাদন করবা, বা তুমি ধরো নাও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে স্পিনিং সেকশনে তুমি একটা ঘরের মধ্যে তোমার টেম্পারেচার রাখতে বলছে যে 30°C, সেটাই যদি খালি মেনটেন করো আর কিছুই যদি না করো, তাও কিন্তু তুমি একটা প্যারামিটার কন্ট্রোল করতেছো ইয়ারের, দ্যাট মিনস এটা ইয়ার কন্ডিশনিং। হ্যাঁ, তোমরা অনেকে বলো যে টেম্পারেচার খালি কমাচ্ছি অতএব এটার নাম ইয়ার কুলার, অতএব ইয়ার কুলার আর এয়ার কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তুমি যেহেতু খালি কুল করতেছো এটাকে কুলার বলতে, বাট ইটসেলফ এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং। এর সাথে যদি তুমি আরো একটা জিনিস করো, হিউমিডিটি, ওকে, ইউ ক্যান সে অলসো এয়ার কন্ডিশনিং। যে কোনো একটা বা একাধিক প্যারামিটারকে যদি তুমি কন্ট্রোল করো বা কন্ডিশন করো, তাহলেই আমরা সেটাকে এয়ার কন্ডিশনিং বলবো। এটার অন্যরকম আর কোনো নাম না দেওয়ায় মানে দেয়া দরকার নেই। এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনার বলাটাই উত্তম। অন্যভাবে বলে যে হিট পাম্প বলে অনেক সময়, হিট পাম্প। হিট পাম্প, দ্যাট মিনস তুমি যখন এই একই সিস্টেম থেকে খালি হিটিং নিবা, তখন সেটাকে হিট পাম্প বলে। মানে ভ্যাপার পাম্প, এই যে রেফ্রিজারেশন সাইকেলটা আছে আমি দেখাবো পরে, এই সাইকেলের একটা পার্ট গরম তৈরি করে আর একটা পার্ট ঠান্ডা তৈরি করে। ঠিক আছে, একজন ফোন করতেছে, ও ক্লাসে ঢুকতে যাচ্ছে।
এইগুলো হচ্ছে তোমার এয়ার কন্ডিশনের প্যারামিটার, এগুলোই আমরা কন্ডিশন করব। কোনো ক্ষেত্রে কেবলমাত্র একটা রুম থেকে ফিউম তোমার এক্সজস্ট করাটাই হচ্ছে এয়ার কন্ডিশনিং হতে পারে। যেমন কিচেন থেকে তোমার যদি চাও যে খালি ধোঁয়া বের করে দিবা একটা ভেন্টিলেটিং ফ্যান লাগিয়ে, সেখানেও কিন্তু আলটিমেটলি তুমি এয়ার কন্ডিশনিং করতেছো, কারণ তুমি 3 এবং 5 কে তুমি মেনটেন করতেছো, ক্লিনলিনেস এবং রিমুভ অডর, এই দুটা দিয়েও তোমাকে বলতে পারো সেলফ ভেন্টিলেশন একটা এয়ার কন্ডিশনিং এর পার্ট। হ্যাঁ, এইচভিএসি এই জন্য এইচভিএসি আর বলে, এগুলো একটা আর একটার সাথে রিলেটেড। হ্যাঁ, আমার ধারণা তোমাদের অনেকেই, হ্যাঁ বলো। স্যার একটা আইডিয়াল এয়ার কন্ডিশনিং এ কি কি কয়টা প্যারামিটার থাকবে তাহলে? একটা আইডিয়াল তো মানে আমরা এটা কিন্তু ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন, তবে আমরা অবশ্যই প্রথম যে 4টা এটা একটু কনসিডার করবই: টেম্পারেচার, হিউমিডিটি, ক্লিনলিনেস এবং এয়ার ভেলোসিটি। তোমরা যে বাসা বাড়িতে ইয়া করো, এসি ইউজ করো, এটা অলমোস্ট সবকটাই কন্ট্রোল করতে পারো। যেমন টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল করতে পারো না, বাট কন্ট্রোল অটোমেটিক হয়। দ্যাট মিনস হিউমিডিটি কাছাকাছি 50-র কাছাকাছি থাকে যদি তুমি সামারে এয়ার কন্ডিশনিং ইউজ করো, সামারে স্প্লিট টাইপ এসি ইউজ করো, তাহলে 70 থেকে হয়তো বা সেটা 50-তে নেমে আসে। ক্লিনলিনেস একটা ফিল্টার থাকে। আর এয়ার ভেলোসিটি অবশ্যই দেখবা যে ওখানে ফ্যান স্পিড কম বেশি করা যায়, এরকম হয়তোবা অডর রিমুভ হয় না। এটা একটা ডিফারেন্ট ইস্যু, এটার জন্য ক্রিটিক্যাল ইয়া লাগে ওখানে। তাহলে এই যে অ্যাটলিস্ট 4টা তো তোমার ইম্পর্টেন্ট। অনেক সময় হয়তোবা হিউমিডিটি ইম্যাটেরিয়াল হয়, টেম্পারেচার, ক্লিনলিনেস, এয়ার ভেলোসিটি ইম্পর্টেন্ট। এটা তুমি 3টা দিয়েও হতে পারে। তবে এই আচ্ছা, কেউ কি পারমিশন চাচ্ছে এখানে ঢোকার জন্য? হুমায়ুন কবির, কি ঢুকতে পারছো? স্যার আমি ঢুকতে পারছি, ক্লাসটা রেকর্ড করব তো স্যার, এই জন্য অসুবিধা স্যার। নেই, ওটা এমনি এমনি আমি রেকর্ড করে ফেলছি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে একটু শেয়ার করলে হবে ক্লাসের শেষে। ঠিক জি আছে। স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম। তোমাদের এখানে যেগুলো ছবি তোমরা দেখেছো, অনেকে হয়তোবা চিলারের সামনে যাও নাই, হয়তোবা তোমরা এরকম ওয়াটার কুল চিলারের সামনে গিয়েছো বা এয়ার কুল চিলারের সামনে গিয়েছো, কিন্তু ভ্যাপার অ্যাবজর্পশন চিলারের সামনে যাও নাই। অথবা তোমরা কেউ ভ্যাপার অ্যাবজর্পশন চিলারের সামনে গিয়েছো, ওয়াটার কুল চিলারের সামনে গিয়েছো, কিন্তু এয়ার কুল চিলারের সামনে যাও নাই। অথবা অনেকে তোমরা এই উপরের যে এই যে ডাক্টেড প্যাকেজ এসি এটা দেখো নাই। এরকম থাকতে পারে, বাট আজকে যতটুকু তোমরা চেহারা দেখলা, নলেজ দেখলা বা বুঝলা, সেটুকু দিয়ে তোমরা চিন্তা করতে পারো যে ভিতরের প্রিন্সিপাল কি, সেটা প্রিন্সিপালটা আমরা শিখাবো, সেখান থেকে তোমরা সবকটার সাথে কোরিলেট করতে পারবা, যদিও বাস্তবে না দেখো, অসুবিধা নেই সেটা নিয়ে। ঠিক আছে, আমরা স্যার এই যে কোল্ড স্টোরেজে যে ইয়ার কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়, এয়ার কন্ডিশনিং, বিভিন্ন সবজির জন্য বিশাল বড় স্পেসে, ওইটাতে কোন টাইপের ইউজ করা হয়েছে? হ্যাঁ, ওই যে তোমার অ্যাবজর্পশন চিলারও ইউজ করা হয়, যেমন অথবা ওয়াটার কুল চিলারও ইউজ করা হয়। এই ওয়াটার কুল চিলারে রেফ্রিজারেন্টটা অনেক সময় বড় বড় কোল্ড স্টোরেজ গুলোতে অ্যামোনিয়া ইউজ করা হয়, সেজন্য অনেকে অ্যামোনিয়া প্ল্যান্ট বলে। অ্যামোনিয়া ওয়াটার কুল চিলার তো অবশ্যই এখানে স্যার এয়ার কুল। হ্যাঁ বলো। আমাদের অনেকের স্যার চিলার সম্পর্কে স্যার বেসিক আইডিয়াটাও প্রপারলি নাই স্যার। নাই, সেই একটু জন্যই, যদি হ্যাঁ সেই জন্য শুরু করতে, আমি তো শুরু করিনি, আমি তোমাদের কেবল টাচ করলাম যে আমরা কি করতে যাচ্ছি। এখানে যদি আমি প্রথমতই একটা যদি বলি, এটা আমরা আমার আন্ডারে যারা আন্ডার গ্রাজুয়েট করছে তারা এটা জানে, একটা বেসিক ডেফিনিশন, এটা যদি তোমরা না শিখো তাহলে খুব মানে পেইন পাবা। যে রেফ্রিজারেশন কি, তোমরা অনেকে মনে করো যে রেফ্রিজারেশন
এত একটা কুলিং প্রসেস, হ্যাঁ অবশ্যই কুলিং প্রসেস। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তুমি as for example যে এইটা এই একটা এখানে তোমার একটা স্পেস আছে, এই স্পেসের বাইরে তোমার ধরে নাও টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই স্পেসের মধ্যে তুমি একটা বল নিয়ে এসে রাখছো, ধরে নাও একটা বল নিয়ে এসে রাখছো। এই বলটার টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই বলটা স্পেসে ওপেন ধরে নাও, তাহলে এই বলের টেম্পারেচার কি সবসময় 80 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে? থাকবে না। না স্যার, দুইটার সংস্পর্শে তো মনে হয় একটু ডিফারেন্ট হওয়ার কথা, কারণ ওই 29 থেকে কিছু অ্যাবজর্পশন নেবে আর ইনারটাও কিছু ছেড়ে দিবে, দেখা গেল মিউচুয়াল হয় তো 60 ডিগ্রি বা 65 ডিগ্রি। তোমাদের সবারই জানা আছে যে হিট কি করে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে যাবে। তাহলে এখান থেকে হিট গুলো সব কি বেরোতে থাকবে এবং একটা পর্যায়ে এই টেম্পারেচার কমতে কমতে কোন পর্যন্ত বেরোবে, যখন এটারও টেম্পারেচার ধরে নাও কথার কথা এটা যদি অনেক বড় সারাউন্ডিং হয়, পৃথিবী যদি হয়, তাহলে আলটিমেটলি এই হিট ছেড়ে দিবে, দিয়ে আলটিমেটলি 34 চলে যাবে, 34 চলে যাবে, সবাই 34 থাকবে। আর এটা যদি খুব সারাউন্ডিংটা খুব ছোট হতো তাহলে এটাও কিছু টেম্পারেচার বাড়তো আর এটার টেম্পারেচার কিছু কমতো, কমে কোনো একটা পর্যায়ে মাঝামাঝি জায়গায় এসে ধরে নাও 50 ডিগ্রি সেন্টিগ্রেড এসে থাকতো। কিন্তু যেহেতু এই সারাউন্ডিংটা আমি বলছি পৃথিবী, তাহলে পৃথিবীর তো হিট শোষণ করার ক্ষমতা অনেক বেশি, কারণ একে এই সামান্য হিট দিয়ে এর টেম্পারেচার 34 থেকে তুমি 34.000000001ও করতে পারবে না, বাট এই 80 ডিগ্রি এক সময় 34 ডিগ্রিতে কনভার্ট হয়। তাহলে এইটা কি কুলিং হলো না? 80 থেকে 34 ডিগ্রি কুলিং হলো, কিন্তু তোমরা কেউ কি বলতে পারবা এই 80 সর্বনিম্ন কত টেম্পারেচারে যেতে পারবে যদি তার সারাউন্ডিং 34 থাকে? 34 স্যার। 34 স্যার, এর নিচে তো সম্ভব না, এর নিচে আর সম্ভব না। তাহলে এইটাকে আমরা যদি ন্যাচারাল কুলিং বলবো, এটাই হচ্ছে কুলিং, এটার নাম হচ্ছে নরমালি কুলিং। কিন্তু আমি যদি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিই, এই 80 কে তোমরা 30 তে নামাও, এটা কি পারবা? জি পারবো স্যার। পারবা না, এটা আর কখনোই তোমরা পারবা না, এটা ইম্পসিবল যে 80 কে 30 তে নামানো। কারণ কি, এর চারিদিকে আছে হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচার হচ্ছে 34, তাহলে নরমালি সম্ভব না আর কি স্যার। হ্যাঁ, সারাউন্ডিং এর যদি তুমি নিচে নামাতে চাও তাহলে সেই কুলিংটাকে আমরা বলবো হচ্ছে রেফ্রিজারেশন। এবার বোধহয় তোমরা সবাই ডেফিনেশন বুঝছো যে রেফ্রিজারেশন ইটসেলফ কুলিং, কিন্তু কুলিংটা হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচারের নিচে, আর সারাউন্ডিং পর্যন্ত যেটা সেটাকে নরমাল আমরা কুলিংই বলবো, বাট সারাউন্ডিং টেম্পারেচারের নিচে যদি তুমি নামাতে চাও তাহলে সেটাকে আমরা রেফ্রিজারেশন বলবো। এখন তোমরা এই ডেফিনেশনটা পড়ো, দেখো সবাই ক্লিয়ারলি বুঝবা। রেফ্রিজারেশন কি? is the process of cooling a space or substance or system to lower and or maintain its temperature below the ambient one, মানে তোমার surrounding one বা ambient one, while the removed heat is rejected at a higher temperature। এই যে হায়ার টেম্পারেচারে রিমুভ করতেছো তার সারাউন্ডিং বা অ্যাম্বিয়েন্টে, বাট কোন পর্যন্ত? অ্যাম্বিয়েন্টে যদি নিচে নামাতে চাও, এই যে লোয়ার অর মেইনটেইন, তুমি এর নিচে নামাতে চাও মানে 30-এ যদি তুমি নামাতে চাও অথবা 30 ডিগ্রিতে এই সিস্টেমটাকে মেইনটেইন করতে চাও, তাহলে যে কুলিং করবা এই স্পেসকে বলো বা এই সাবস্টেন্সকে বলো, তাহলে সেই কুলিংকে আমরা বলবো রেফ্রিজারেশন। তার একটু ট্রিকি জিনিস,
যে এক বাক্যে বলতে পারো রেফ্রিজারেশন হচ্ছে কুলিং। কুলিংটা কি, যে লোয়ার ইটস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যা তার চেয়ে লোয়ার করতে হবে, এটাই হচ্ছে রেফ্রিজারেশন পার্ট। এই জিনিসটা কিন্তু নর্মালি হবে না, এই জিনিসটা নর্মালি হবে না। কিন্তু দেখো এই জিনিসটা যদি কেউ আবিষ্কার না করতো তাহলে আজকে কি হতো? আজকে এই যে তোমার ফুড প্রিজার্ভেশন, যেটা যে কিছুক্ষণ আগে বললো কোল্ড স্টোরেজ, এটা থাকতো না। তুমি গাড়িতে যে কমফোর্ট পাচ্ছ সেটা থাকতো না, তুমি বাসা বাড়িতে যে কমফোর্ট পাচ্ছ সেটা থাকতো না। কেন? অনেক পৃথিবীর অনেক জায়গা আছে অনেক এক্সট্রিম ওয়েদার থাকে, সেটা হচ্ছে তুমি যদি কানাডাতে যাও বা রাশিয়াতে যাও, সেগুলো -30 -40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানেও তো তুমি থাকতে পারবে না, সেখানে আবার হিটিং করতে হবে। আবার এট দ্য সেম টাইম এমন অনেক সামার জায়গা আছে, সৌদি আরবে যাও, মিডল ইস্টে যাও, বা আমাদের দেশে বলো, এগুলোতে হচ্ছে এখন আর কমফোর্ট আমরা পাই না সামারে, সেই জন্য আমাদেরকে এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করতে হয়। এগুলো সামারে আমাদের টেম্পারেচার যদি 33 থাকে, কিন্তু আমি চাচ্ছি আমার রুমের স্পেস টেম্পারেচার 25, এটা তুমি নর্মালি পাবা না। এই যে অ্যাম্বিয়েন্টের যে তুমি নিচের টেম্পারেচার নামাতে চাচ্ছ, এইটাকে অবশ্যই এই রেফ্রিজারেশন সিস্টেম দিয়েই নামাতে হবে। এই রেফ্রিজারেশন সিস্টেমটা একটা সাইকেলে চলে, হ্যাঁ, সেই জন্য এইটাকে আমরা ওই রেফ্রিজারেশন সাইকেল বলি, যে সাইকেলে 4টা কম্পোনেন্ট থাকে, সেটা আমরা দেখব। এই 4টা কম্পোনেন্টের সমন্বয়ে আমরা মূলত এই সাইকেলটা কমপ্লিট করব। যে সাইকেলটা তোমরা বাসা বাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করো তার মধ্যেও আছে, যে বিশাল বড় চিলার ইউজ করো তার মধ্যেও আছে, যে স্প্লিট টাইপ এসি ইউজ করো তার মধ্যেও আছে, সব জায়গায় আছে। এই একটা সাইকেলের মধ্যে কি আছে এটা অ্যাটলিস্ট কিছু ধারণা না থাকলে তোমাদের সমস্যা হবেই মনে করি। তাহলে আশা করি যে রেফ্রিজারেশন কি এটা তো বলো। মানে কুলিং এবং চিলিং এর মধ্যে একটু কনফিউশনে থাকি। কুলিং চিলিং কি দুইটা আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস, চিলিং করা আর কুলিং করা একই জিনিস, এটা কোনো পার্থক্য নেই। চিলিং মিন্স হচ্ছে আসলে ঠান্ডা করা, আর কুলিং মিন্স হচ্ছে ঠান্ডা করা, তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, না ওই যে অনেক সময় অনেক সময় বলে কোল্ড রুম, অনেক সময় বলে কুল রুম। হ্যাঁ, না না, এটা তো ল্যাঙ্গুয়েজের ভুল, ল্যাঙ্গুয়েজের ভুল। কোল্ড রুম হবে COLD, কোল্ড, কোল্ড রুম, কুল রুম হবে না, কোল্ড রুম। আর চিলার হচ্ছে যেহেতু তুমি চিল্ড ওয়াটার তৈরি করো, কোল্ড ওয়াটার তৈরি করাটাও কিন্তু কাইন্ড অফ চিলার, তো সেই জন্য ওটাকে চিলার নাম দেওয়া হয়েছে। চিল্ড ওয়াটার তৈরি করো, নাথিং ডিফারেন্ট। মনে করো তুমি যদি কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার 5 ডিগ্রিতে নামাও, ধরো না ওয়াটারের টেম্পারেচার ছিল 30, ওয়াটারের টেম্পারেচারকে এখন একটু মিউট করে ফেলো তোমরা, তা নাহলে নয়েজ আসতেছে। তোমাদের পার্সোনাল ইয়েটা মিউট করো সবাই। তোমরা যখন কথা বলবা আমি মিউট করে কথা বলবো। তাহলে ওয়াটার যদি 30 ডিগ্রি ওয়াটারকে তুমি যদি 5 ডিগ্রির ওয়াটারে নিয়ে আসো, তাহলে কি তুমি ওয়াটারকে কি কুল করলা না? এই একই জিনিস চিলারে করে, তখন তাকে বলা হয় চিল্ড ওয়াটার। যেহেতু সে চিল্ড ওয়াটার তৈরি করে, সেই জন্য ওই চিলারের নাম চিলার। চিলার কি? টু প্রডিউস চিল্ড ওয়াটার। চিল্ড ওয়াটার মিনস কোল্ড ওয়াটার। কোল্ড ওয়াটার 5 ডিগ্রি হতে পারে, 6 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, ইভেন -10 ডিগ্রির ওয়াটারও তৈরি করা সম্ভব, সেটা অবশ্য ব্রাইন সলিউশন দিয়ে, মানে লবণ ওয়াটার যেটাকে বলা হয়, বা ব্রাইন ওয়াটার। তাহলে চিলার এবং কুলার এগুলোর মধ্যে আসলে বেসিক কোনো পার্থক্য নেই। আর চিলার মিনস হচ্ছে যেহেতু চিল্ড ওয়াটার তৈরি করে, সেই জন্য ওটার নাম দেওয়া হয়েছে চিলার। বাট ওটার মধ্যেও এই রেফ্রিজারেশন সাইকেলটাই আছে। যেখানেই যাও না কেন রেফ্রিজারেশন সাইকেলটা আছে। এক্সেপশনাল আছে, যেমন এয়ার ওয়াশার আমি নাম বলেছিলাম, এটার মধ্যে রেফ্রিজারেশন সাইকেল নাই। অ্যাবজর্পশন চিলার একটা দেখিয়েছিলাম, এটার মধ্যে রেফ্রিজারেশন সাইকেলের একটা পার্ট নাই। তারপরে তোমার ইভাপোরেটিভ কুলিং সিস্টেম দেখিয়েছিলাম, এটার মধ্যে তোমার রেফ্রিজারেশন পার্টটা নাই। তাহলে ওইখানে আমি যে কয়টা ছবি দেখিয়েছিলাম বা যেগুলো লিখেছিলাম, তার মধ্যে অ্যাটলিস্ট তোমরা 3টা জিনিস পেলা যেটার মধ্যে কমপ্লিট রেফ্রিজারেশন সাইকেল নাই। কি কি আমি বলছি, কেউ একজন রিক্যাপ করো যে কোনটার মধ্যে রেফ্রিজারেশন এই প্রসেসটা যে আমরা সো কল্ড রেফ্রিজারেশন বলি সেটা নাই। সেটা নাম্বার 1 হচ্ছে
and not present refrigeration cycle. কার মধ্যে? নাম্বার 1 vapor absorption সিস্টেমে নাই। নাম্বার 2 তে এয়ার ওয়াশারে নাই। নাম্বার 3 ইভাপোরেটিভ কুলিং সিস্টেমে নাই। তাহলে এগুলোর মধ্যে কিন্তু তোমার এই রেফ্রিজারেশন সাইকেল গুলো নাই। তাহলে এখনো তোমরা রেফ্রিজারেশন সাইকেল জানো না। এখনো তোমরা রেফ্রিজারেশন জিনিসটা জানো, রেফ্রিজারেশনের ডেফিনিশন জানো, বাট রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে কি আছে এটা তোমরা অনেকেই জানো না। আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো না, মেকানিক্যালের ওরা জানে, বাট প্রতিটা লেকচারে যতই তুমি আগে শিখে আসো না কেন, আমার প্রতিটা লেকচারে কিছু না কিছু ইনফরমেশন তোমরা ডিফারেন্ট পাবাই। সেই জন্য প্রতিটা লেকচারকেই তোমরা এইভাবে চিন্তা করো না যে এটা তো পড়ে আসছি স্যার আবার রিপিট করতেছে, না, এর মধ্যে প্রতিবারই কিছু না কিছু নতুন পাবা। অতএব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করাটাই উত্তম। এইরকম একটা তোমরা স্কেমেটিক ডায়াগ্রাম পাবা যখন তুমি একটা চিলার সিস্টেম ড্র করতে যাবা। তো এই জিনিসটা আমরা ধীরে ধীরে আসবো। আমি এটা আগে তোমাদের দেখাই নিচ্ছি যে এগুলো সব জিনিস সম্বন্ধে, যেহেতু তুমি বলছো এইচভিএসি সিস্টেম, এই সিস্টেমের মধ্যে খালি চিলার বললে হবে না, এই সিস্টেমের মধ্যে পাম্প আছে। এই যে দেখো একটা সিস্টেমের মধ্যে কত কিছু, এইটা হচ্ছে চিলার, এটা হচ্ছে চিলার। চিলার, ঠিক আছে। এইটা কি? কুলিং টাওয়ার। ঠিক আছে, পাম্প, তারপরে এইরকম একটা কি থাকে এইচইউ, এইচইউ। তাহলে এগুলো হচ্ছে বেসিক 4টা কম্পোনেন্ট, চিলার ইটসেলফ, কুলিং টাওয়ার, এইচইউ এবং পাম্প। এগুলো থাকবে, এর সাথে আনুষঙ্গিক অনেক কিছু থাকবে। চিলারকে সেভ করার জন্য কেমিক্যাল সিস্টেম থাকবে, হ্যাঁ কেমিক্যাল, তারপরে ডিআরেটর থাকতে পারে যেন অক্সিজেন কমানো যায়, অনেক কিছু থাকতে পারে, আরো অনেক কম্পোনেন্ট থাকতে পারে। যখন তুমি একটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্টে যাবা তখন যে যত চিলারের সামনে থাকবা ধীরে ধীরে তত ফ্যামিলিয়ার হবা, বাট আমাদের কিন্তু শিখতেই হবে, তা না হলে চিলার নিয়ে কাজ করতে পারবো না। কারণ চিলারের সামনে যে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে কাজ করলে চিলারকে মেনটেন করতে পারবে না, বেসিক আইডিয়া না থাকলে চিলারকে কন্ট্রোল করতে পারবে না। অতএব আমাদেরকে এই এইচভিএসি সিস্টেম এবং তার ইকুইপমেন্টস কম্পোনেন্ট সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ আমরা পাবো না। যেমন আমরা আলাদা আলাদা ভাবে শিখবো যে চিলার কি, চিলার কিভাবে কাজ করে, চিলারের যে ক্লাসিফিকেশন সেটা দেখবো, কোন চিলারটা আমরা সিলেকশন করব, আমার প্ল্যান্টের কনসিডারেশনের উপর ভিত্তি করে আমি কোন চিলার নেব, এয়ার কুল নাকি ওয়াটার কুল নাকি আরেকটা আছে তোমাদের ওই ক্লাসিফিকেশনের, আরেকটা আছে সেটা তোমরা বলো নাই, কাইন্ড অফ স্পিড টাইপ ভিআরএফ না, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো, ভিআরএফ সিস্টেম আছে, ওইটাও কাইন্ড অফ স্পিড সিস্টেম, সেই জন্য আমি আর এক্সট্রা ভাবে দেখাই নাই। ওটা সম্বন্ধে আমরা কিছু আইডিয়া নিব, এই এইচইউ সম্বন্ধে আইডিয়া নিব। এফসিইউ আছে তোমাদের, তোমরা অনেকে ইউজ করো হচ্ছে এফসিইউ, মানে ফ্যান কয়েল ইউনিট। এফসিইউ মানে কি? ফ্যান কয়েল ইউনিট। FCU stands for fan coil unit, আর AHU মানে air handling unit। এগুলো আমাদের লাগবে। আরো কি দেখলা? চিলার, মিউট করো যারা যারা ইয়া করছো। চিলার, কেন চিলারের নাম চিলার তোমরা আগে বলছো? since it produce
chilled water. Chiller কেন? Since it produces chilled water, that's why it is called chiller. আরো কি লাগে? কুলিং টাওয়ার, তাই না? আরো কি লাগে? পাম্প। এগুলো আমাদের বেসিক জিনিস, এগুলো আমাদের লাগবেই। এই প্রতিটা কম্পোনেন্ট সম্বন্ধে যদি তোমার ভালো আইডিয়া না থাকে, তোমরা যারা এটা নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করবা, মেইনটেনেন্সে বা ইউটিলিটিতে, অথবা যারা এটা নিয়ে ডিজাইনের কাজ করবা, তাদের সিলেকশনে যে অনেক প্রবলেম হবে। সেই জন্য আমরা এই কোর্সে আমরা আসলে প্র্যাকটিক্যাল অনেক কিছুই শিখবো, আমাদের আশা। যদি তোমরা বলো। ফ্রেশ এয়ার ইউনিটটা কি আসবে স্যার? হ্যাঁ, এই যে এয়ার হ্যান্ডেলিং ইউনিট আছে না, জি স্যার। এখানে তোমরা এই যে আউটডোর এয়ার নিচ্ছ না, জি স্যার। ফ্রেশ এয়ার। এটা ফ্রেশ আর এয়ার ইউনিট। কিছু কিছু ক্ষেত্রে যেখানে স্যার আমরা এএইচইউ ইউজ করব না, সেখানে তো স্যার ইন্ডিভিজুয়ালি এএফইউ ইউজ করব, তাই না স্যার? হ্যাঁ, ওটা করতে পারো, কিন্তু আলটিমেটলি এএফইউ তোমরা যেটা বলে এটা আসলে কিছুই না। এএফসিইউ মানে ফ্রেশ এয়ারের জন্য যে আলাদা একটা ইয়ার, এটা দরকার, ওটা আলাদাভাবে আমাদের পড়ার দরকার নেই। ওটা আমরা নর্মালি আমাদের বেসিক রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ওটা শিখে ফেলবো কোনো এক সময়। আমরা আপাতত বেসিক জিনিসগুলো দেখি, সেগুলো দিয়ে আমরা। তো ঠিক আছে, আমরা যদি আমরা যেটা আমরা বললাম যে হলো রেফ্রিজারেশন সাইকেল বারবার বলতেছি। সেই রেফ্রিজারেশন সাইকেলে মূলত এই 4টা কম্পোনেন্ট থাকে। তোমরা যদি একটু খেয়াল রাখো, সবাই খেয়াল করলে হবে। এটা হচ্ছে তোমার একটা কম্প্রেসর থাকে, এটা ছোট্ট কম্প্রেসর দেখাইছি, কিন্তু চিলারে অনেক বড় কম্প্রেসর থাকে। একটা কম্প্রেসর থাকে, তারপরে একটা কন্ডেন্সার থাকে, যেটা তোমরা স্পিড টাইপ ইউনিটের বাইরে দেখবে একটা ফ্যান থাকে ঘুরে একটা বক্সের মধ্যে, সেখানে এরকম কয়েল থাকে এবং ফিন থাকে এবং একটা ফ্যান থাকে, সেই পার্টটুকুকে কন্ডেন্সার বলে। ঠিক আছে, এরপরে এরকম একটা এক্সপানশন ভালভ থাকে। তোমরা ফ্রিজে যদি দেখো তাহলে চিকন একটা কয়েল এরকম পেঁচানো থাকবে, সেটাকে ক্যাপিলারি টিউব বলে। সেটা হচ্ছে এক্সপানশন ভালভ, অথবা থার্মাল এক্সপানশন ভালভ, অথবা ইলেকট্রনিক এক্সপানশন ভালভ। একটা এক্সপানশন ভালভ থাকবে। এরপরে ঘরের মধ্যে যে তোমাদের ইউনিটটা থাকে, সেখানেও দেখবা ওই সাদা ইউনিটে ওই বক্সের মধ্যে এরকম কয়েল থাকবে, কিছু ফিন থাকে এবং একটা ফ্যান থাকে, ব্লোয়ার থাকে, যেটা দিয়ে ঠান্ডা বাতাস তোমার ঘরের মধ্যে আসে, সেটাকে আমরা ইভাপোরেটর বলি। আর এই কম্প্রেসর মূলত আমাদের যে স্প্লিট ইউনিট, এই বাইরে এই কন্ডেন্সারের পাশেই থাকে, মানে কাছাকাছি, এই দুটো জিনিস খুব কাছাকাছি থাকে। তাহলে বাইরের ইউনিটের মধ্যে আমাদের মূলত কন্ডেন্সার এবং কম্প্রেসর থাকে, আর ভিতরের ইউনিটের মধ্যে মূলত তোমার অনেক সময় এই ইউনিটটা বাইরেও থাকতে পারে, এটা ডিজাইন অনুযায়ী, বাট এটা কাছাকাছি থাকতে হয় ইভাপোরেটরের সাথে থাকতে পারে, ভিতরের ইউনিটে থাকতে। হ্যাঁ বলো। কম্প্রেসর, কন্ডেন্সর এবং ইভাপোরেটর, এই তিনটার স্যার যদি কাজগুলো আগে একটু বলে তারপর যদি একটু বলতেন স্যার। না, সবকটা তোমাদের যে কোশ্চেন গুলো, এগুলো সবকটা আনসার তোমরা পারবা যদি তোমরা ধৈর্য সহকারে শুনো। আগে আমি বলবো, আমার বলা জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করবা, বাট তোমরা মনে মনে ভেবে নিবা যে সবকিছু শিখতে পারবা, কেননা আমি তো জানি অনেকে তোমরা জানো না এগুলো। তাহলে এই 4টা কম্পোনেন্ট আমাদের কি থাকে হলো, এই একটা ব্যাপার রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে থাকে। তাহলে রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে কি থাকলো, আমরা যদি একটু লিখি যে রেফ্রিজারেশন সাইকেল, অর আমি দিতে পারি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন। মিউট করো, মিউট না করলে শোনা যাচ্ছে না। রেফ্রিজারেশন সাইকেল অথবা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, এটাকে আমি বলতে পারি এর মধ্যে কি কি থাকে। তোমাদের বেসিক ইউনিট গুলো থেকে নাম্বার 1 হচ্ছে কম্প্রেসর, নাম্বার 2 হচ্ছে কন্ডেন্সার, নাম্বার 3 হচ্ছে
এক্সপানশন ভালভ, অনেক সময় এটাকে মিটারিং ডিভাইস বলে, অনেক সময় এটাকে থ্রটলিং বলে, আর নাম্বার 4 হচ্ছে ইভাপোরেটর। এই হচ্ছে তোমাদের একটা রেফ্রিজারেশন সাইকেল বা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, এটাকে বলা হয় এই চারটা কম্পোনেন্ট। এই চারটা কম্পোনেন্ট নিয়েই আমরা, চারটা কম্পোনেন্ট যদি থাকো তাহলে কিন্তু তোমরা কুলিং করতে পারবে, এবং সেই কুলিংটা কি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের নিচেও কুলিং করতে পারবে। সেই জন্য এই সাইকেল দিয়ে আমরা রেফ্রিজারেশন যেটাকে বলতেছো সেটা করা সম্ভব। আরো করা সম্ভব রেফ্রিজারেশন, এই কুলিংটা অ্যাম্বিয়েন্টে যে করা সম্ভব সেটা তোমাকে দেখিয়ে আসছি, এয়ার ওয়াশার দিয়েও করা সম্ভব, বাট সেখানে এই সাইকেলটা নাই, রেফ্রিজারেশন সাইকেল নাই। সেই জন্য তাকে আমরা ভ্যাপার কম্প্রেশন সিস্টেম বলবো না ইয়ার ওয়াশারে। বাট ওইখানেও কিন্তু ইয়ার ওয়াশারেও কিন্তু আলটিমেটলি চিলার ইউজ করা মানে ভ্যাপার কম্প্রেশন ইনডাইরেক্টলি ইউজ করা হয়। আর ইভাপোরেটিভ কুলিং সিস্টেম যেটা বলে আসছি সেখানে কিন্তু একদম অনুপস্থিত। আর অ্যাবজর্পশন চিলার যেটা বলছি যে সেখানে রেফ্রিজারেশন সাইকেল নাই, তার একটা জিনিস নাই, সেটা কি এই কম্প্রেসরটা নাই। কিন্তু ওই অ্যাবজর্পশন চিলারের মধ্যে কন্ডেন্সার আছে, এক্সপানশন ভালভের মতো আছে, ইভাপোরেটর আছে। সেই জন্য তোমাদের এই রেফ্রিজারেশন সাইকেলে কি আছে এটা তোমাদের বুঝতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের বেসিক যে কম্পোনেন্টস গুলো, সেইগুলো তোমরা নাম শিখলে। এখন কাজ যদি চিন্তা করো, কাজ হচ্ছে যে কাজটিকে যদি তোমরা চিন্তা করতে চাও তাহলে অনেকভাবেই আমরা শিখতে পারি। আমরা ধীরে ধীরে একটু যদি শিখি যে as for example, তোমরা এই চারটা কম্পোনেন্টের মধ্যে তোমরা যদি স্প্লিট টাইপ এসি চিন্তা করো তাহলে তোমরা তোমাদের ঘরের মধ্যে কোন কম্পোনেন্ট থাকে, এটা আমি কোনটা বললাম, ইভাপোরেটর। এই ঘরের মধ্যে তোমরা কি চাও একটা এসি থেকে, যে আমার রুমের যে হিটটা সেটা যেন কেউ বের করে দেয় বাইরে। রুমের যদি হিট তুমি কন্টিনিউয়াসলি বের করো তাহলে রুমের টেম্পারেচার কি করতে থাকবে, ফল করতে থাকবে, সেটাই তুমি চাও। তাহলে সবাই কেয়ারফুলি শুনো, এটা ওয়ান ওয়ে প্রসেস, একবার যাবা আর ব্যাক করার সুযোগ নাই, কারণ সময় অনেক আমাদের অল্প। তাহলে আমাদের ঘরের মধ্যে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ইভাপোরেটর। এই পার্টটা ভালো না, এই পার্টটা তোমার ঘরের মধ্যে থাকবে। আমি যে সার্কেলটা করছি এটাই মনে করো ঘর। এটার এখনকার টেম্পারেচার যদি 33 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে নিশ্চয়ই তোমরা এটা ডিসকমফোর্ট ফিল করবা, এখানে কমফোর্ট ফিল করবা না। তাহলে তোমরা কি চাও? তাহলে তুমি চাও হচ্ছে, তুমি বলতেছো হচ্ছে যে আমি টেম্পারেচার আপনি করে দেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেমন করে করবা কেউ একজন বলো? তোমার ঘরের মধ্যেই তো তোমার অ্যাম্বিয়েন্ট, তাই না? তোমার ঘরটাই তো তোমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কি 33 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি কি এই অ্যাম্বিয়েন্টকে 33 এর নিচে নামাইতে পারবা এই ঘরের অংশটুকু? বা ঘরের অংশের বাইরে যেটা গোটা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের টেম্পারেচারও 33, তোমার ঘরের মধ্যে টেম্পারেচারও মনে করো 33। এখন আমি যদি তোমাকে বলি 33 কে তুমি 25-এ নামাও, ইজ ইট পসিবল? পসিবল না, কারণ তোমাকে তখন কি করতে হবে, হিটকে, এই ঘরের হিটকে তোমাকে বাইর করতে হবে, এভাবে বাইর করতে হবে হিটকে বের করতে হবে। এই হিট বের করবা কিভাবে? হিট কোথায় থেকে কোথায় যায় বলো দেখি? হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে যায় হিট। তোমার ঘরের মধ্যে 33 ডিগ্রি, ঘরের বাইরে মনে করো 33 ডিগ্রি, তাহলে কি হিট এই ঘর থেকে বাইরে আসবে? পারবা না তো। অথবা ধরে নাও ঘরের মধ্যে টেম্পারেচার একটু ছায়া থাকে, সেজন্য ঘরের মধ্যে টেম্পারেচার কথার কথা 30 ডিগ্রি থাকে,
আর তুমি চাচ্ছ কত? 25 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি থেকে 25 ডিগ্রি করতে গেলে ঘরের মধ্যেকার হিট বাইরে বের করতে হবে। বাইরের টেম্পারেচার কত? 33 ডিগ্রি। এটা কি সম্ভব? স্যার রেফ্রিজারেশন করতে হবে। হ্যাঁ, তাহলে বাধ্য করতে হবে, মানে এইখানকার হিটকে তুমি তোমার পকেটের মধ্যে ভরে এই রুম থেকে তুমি যদি বেরিয়ে চলে যাও, তাহলে রুমের হিট তুমি নিয়ে গেলা, মানে তোমার রুম ঠান্ডা হবে। এইরকম একটা স্টাইল, যে হিট গুলো তোমার সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, একটা একটা করে ধরবা। মনে করো 10টা হিট ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে 5টা হিট তুমি তোমার ধরে ফেললা, ধরে তোমার পকেটে 2 পকেটে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলা। তাহলে রুমের বাকি মানুষগুলো চিন্তা করবে এখন তো আমার হিট হচ্ছে 5 ইউনিট, তাহলে তো টেম্পারেচার আমার কম থাকবে, অতএব কিছু টেম্পারেচার কমে ধরে নাও 25। এই হিটটা কে বের করবে? তাহলে একে কাউকে ক্যারি করে নিয়ে যেতে হবে, এই হিটটাকে কাউকে এখান থেকে ক্যারি করে নিয়ে যেতে হবে। এবং তোমরা এই মূলনীতিতে কিন্তু সবসময় স্ট্রং থাকো। এই হিট তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে চাও, কিন্তু কোন দিক থেকে কোন দিকে যাবে? হাই থেকে লোতে। হাই থেকে কোথায় যাবে? লোতে। লতে। এখন তুমি ক্যারি করো, কিভাবে ক্যারি করবে করো। অনেক তো গবেষণা হলো, কিভাবে করলো? এই রুমের টেম্পারেচার 30 ডিগ্রি, সারাউন্ডিং এর টেম্পারেচার 33 ডিগ্রি, আর রুমের টেম্পারেচার চাচ্ছ কত? 25। কেমনে তুমি এখান থেকে হিট এখানে আনবা? কারণ এখানকার টেম্পারেচার হচ্ছে লো, আর এখানকার টেম্পারেচার হচ্ছে হাই। কিন্তু তুমি জানো হিট যায় হাই থেকে লোতে। স্যার এটা যে কম্প্রেসর দিয়ে আমরা ফোর্স করে নিয়ে যাচ্ছি না স্যার? না, কিছু দিয়েই কিছু করতে পারবে না। এইটার অন্যথায় তুমি করতেই পারবে না। এই পৃথিবীতে এমন কেউ নাই যে এটার অন্যথায় করতে পারবে। এটা ক্রিয়েটর এটা ক্রিয়েট করছে, তাহলে তোমাকে ক্রিয়েটর হতে হবে। ক্রিয়েটর হয়ে তুমি উল্টা করে দিবা, এল কে করে দিবা এদিকে, আর এইচ কে করে দিবে। ইটস ইম্পসিবল। এটা তো সম্ভব না। দ্বিতীয় কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন? হ্যাঁ, যে আমি তোমাকে বললাম যে তুমি পকেটের মধ্যে নিয়ে যাবা, তো পকেটে তোমাকে তো ভরতে হবে। তাহলে তুমি যে পকেটের মধ্যে নিবা, তোমার পকেটের মধ্যে হিট যাবে কি? তোমার পকেটটা যদি 30 ডিগ্রির চেয়ে কম থাকে, আর তুমি রুমের মধ্যে আছো, তোমার পকেটের টেম্পারেচার হচ্ছে কথার কথা 18 ডিগ্রি, তাহলে তুমি ইজিলি এই 30 ডিগ্রি থেকে কিছু হিট তোমার পকেটের মধ্যে নিয়ে নিতে পারবা। কারণ তুমি প্রিন্সিপাল একই ফলো করতেছো, এইচ থেকে এল, হাই থেকে লো। কিন্তু তুমি রুমের মধ্যে আসো, তোমার পকেটের মধ্যে এমন কিছু করো যেন সেখানকার টেম্পারেচার কোনো এক সময় 18 ডিগ্রি থাকে। যেই 18 ডিগ্রি হবে তখন রুমের কিছু হিট তোমার পকেটের মধ্যে ঢুকবে। এরপরে তুমি করবা কি? আস্তে করে দরজা দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এইখানে যেটা আমাকে বলো, যে আমি কি আসলে হিট তোমার এই যে 30 ডিগ্রি থেকে তোমার পকেটে যে 18 ডিগ্রিতে নিয়ে গেছি, এটা কি আমি এই প্রিন্সিপালকে ভায়োলেট করছি? ভায়োলেট করিনি, কারণ 30 ডিগ্রি থেকে 18 ডিগ্রি। কিন্তু অ্যাজ এ হোল তুমি যদি চিন্তা করো, ক্যান্সার ভায়োলেট তো করলেন। ভায়োলেট করলেন কি জন্য? আমি যখন রুমের মধ্যে ছিলাম তখন রুমের টেম্পারেচার ছিল 30, কিন্তু আমি যখন রুম থেকে বেরোয় আসছি তখনকার টেম্পারেচার 33। তাহলে তো স্যার এই তো হলো, এটা তো চুরি করা হলো, এটা তো অটোমেটিক হলো না। তুমি কি করছো? তোমার পকেটের টেম্পারেচার 18 করে আগে রুমের হিট গুলো তোমার পকেটে নিছো, নিয়ে তুমি যেহেতু হাঁটতে পারো, তুমি আস্তে করে দরজা দিয়ে বেরোয় এসে বাইরে বললা, দেখছো যে আমি 30 থেকে হিটকে 33-এ নিয়ে আসছি। আসলে তুমি তো ট্রিক করছো। ট্রিক করছো কোথায়? তুমি তো ম্যাজিক করছো, যে তুমি আগে তোমার পকেটের মধ্যে হিট নিয়ে গেছো, তারপরে তোমার হিট তো ওইখানে স্টোর হয়ে আছে, এরপর তুমি কষ্ট করে হেঁটে হেঁটে বেরোয় আসছো। এই যে তুমি পকেটের মধ্যে যে হিট ঢুকাইছো, সেই হিটটা ঢুকানোর ক্ষেত্রে তোমার পকেটের টেম্পারেচার 18 হয়েছে। এই যে তুমিটা কে জানো? তুমিটা হচ্ছে রেফ্রিজারেন্ট। তুমিটা হচ্ছে কি? রেফ্রিজারেন্ট, মানে একটা লিকুইড অথবা ভেপার বলে, একটা ফ্লুইড। আমরা সবাই জানি রেফ্রিজারেন্ট ইউজ করে, তোমরা সবাই জানো রেফ্রিজারেন্ট আছে না? সবাই তো নাম শুনছো না কি অ্যাটলিস্ট রেফ্রিজারেন্টের? জি স্যার, নাম শুনছি স্যার, মানহীনও আছে, মান ভালো আছে, এরকম রেফ্রিজারেন্ট। হ্যাঁ, রেফ্রিজারেন্ট। হ্যাঁ, কয়েকটা রেফ্রিজারেন্টের নাম যদি আমি বলি, নাম্বার 1 তোমরা সবাই জানো R22,
এটা একটা রেফ্রিজারেন্ট। তারপরে 2 নম্বর যদি বলি R410A, এটা এগুলো কিন্তু কেমিক্যাল, এর কেমিক্যাল নেম আছে। হ্যাঁ, এগুলোর প্রতিটার কেমিক্যাল হাইড্রোক্লোরোফ্লোরো, তারপরে মনে করো আগে ছিল হচ্ছে কি ক্লোরোফ্লোরো কার্বন, তাই না? তো এগুলো প্রতিটা নাম আছে, আমরা নামগুলো পরে শিখি। আপাতত 2-3টা নাম জানো, যেমন আরো আছে রেফ্রিজারেন্ট R132, এই যে R22 তো প্রথমেই লিখলাম, R22 প্রথমেই লিখছি। আরো আছে কথার কথা, ইভেন তোমরা যদি বলো ওয়াটার ইটসেলফ একটা রেফ্রিজারেন্ট, ওয়াটার ইটসেলফ একটা, আরো বলো অন্যান্য রেফ্রিজারেন্ট, তুমি যদি অ্যামোনিয়া বলো, অ্যামোনিয়াও একটা রেফ্রিজারেন্ট, অ্যামোনিয়াও একটা রেফ্রিজারেন্ট। হ্যাঁ, আরো রেফ্রিজারেন্ট আছে, এইগুলো সব রেফ্রিজারেন্ট তোমরা অনেক আগে ইউজ করতা। R12 এটা খুব ডেঞ্জারাস ওজোন লেয়ারের জন্য, সেটা ব্যান্ড হয়ে গেছে। ইয়ার কে কি কোনো রেফ্রিজারেন্ট ধরা যায় স্যার? ইয়ার, হ্যাঁ অবশ্যই, অবশ্যই ইয়ার অবশ্যই একটা রেফ্রিজারেন্ট এবং খুব দামি রেফ্রিজারেন্ট। এটা হচ্ছে প্লেনে ইউজ করা হয়, এয়ার প্লেন গুলোতে ইয়ার কে রেফ্রিজারেন্ট, এয়ার সাইকেল রেফ্রিজারেন্ট বলে, ওই ইয়ারই হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে। স্যার কোনটা বেনিফিট স্যার? সরি, এয়ার প্লেনে আকাশে যখন যাও তখন এই রেফ্রিজারেশন সাইকেল এয়ার দিয়ে চলে। আর ওয়াটার কোথায়? ওই যে ভেপার অ্যাবজর্পশন চিলার বললাম, ভেপার অ্যাবজর্পশন চিলারের মধ্যে ওয়াটার হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে। মূলত এগুলো R22, R410, R34। তোমরা বাসা বাড়িতে যে এসি ইউজ করো সেটা 1 এবং 2 এর মধ্যেই থাকে, কিন্তু তোমরা যে বড় বড় চিলার ইউজ করো সেগুলোর মধ্যে আরো আছে। আরো তুমি যদি বলো তোমার যদি হাউস হোল্ড যে রেফ্রিজারেটর আছে সেখানে অনেকে তোমরা 600A, মানে এটা বিউটেন অথবা আর আরো অনেক আছে, R34 আছে। 3 ঘন্টা আগে সার্ভিস না, আমাদের আগে সার্ভিস না। এই তোমরা মিউট করো, তোমরা কথা বললে তো রেকর্ড হয়ে যাচ্ছে, মিউট করো তোমরা যখন কথা বলবা তখন খালি আনমিউট করবে, ঠিক আছে? দিস আর দ্য রেফ্রিজারেন্টস। তাহলে এখানে রেফ্রিজারেন্টস হচ্ছে তুমি, যে তোমার কথা বললাম যে কোনো মতেও তুমি এই ঘরের হিটটাকে বের করতে পারছো না, কি জন্য? তোমার ঘরের টেম্পারেচার 30 আর বাইরের টেম্পারেচার 33, তাহলে কখনোই তুমি লো থেকে হাইয়ে হিট বের করতে পারবে না। তাহলে কি করলা তুমি বললা যে তোমার পকেটটা কোনো কারণে তুমি তোমার পকেট থেকে ঠান্ডা করে আসো কত 18 ডিগ্রি, তো সেই তোমাকে আমি বলতেছি নাম হচ্ছে রেফ্রিজারেন্ট। তাহলে এই রেফ্রিজারেন্টটা নিশ্চয়ই এই টিউবের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে এই টিউবের মধ্যে যে রেফ্রিজারেন্ট গুলো ফ্লো করতেছে, এই রেফ্রিজারেন্টটা মনে করো এখন টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড, তার টেম্পারেচার কত 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যদি টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এই টিউবের মধ্যে দিয়ে, আর এই টিউবের এখানে যদি তোমার এরকম একটা ফ্যান থাকে, এই ইভাপোরেটর যদি ফ্যানের উল্টা দিক থেকে যদি বাতাস, রুমের বাতাস টেনে নেয়, নিয়ে এই টিউবের উপর দিয়ে পার করে আর এর ফ্রন্ট দিক দিয়ে যদি বের করে দেয়, তাহলে কন্টিনিউয়াস রুমের বাতাস এই ইভাপোরেটরের পেছন থেকে ইভাপোরেটরের মধ্যে ঢুকবে, সেই বাতাসটা কুলিং এই কয়েলের মধ্যে দিয়ে পাস করবে, করে আবার সেটা আবার রুমের মধ্যে দিবে। তাহলে কি হচ্ছে, রুমের এই 30 ডিগ্রির বাতাসটা এই ফ্যানের পেছন দিক থেকে ঢুকলো, ঢুকে এই কয়েলের উপর দিক দিয়ে আসলো, এসে এই ফ্যানের সামনের দিক দিয়ে বেরোলো। তাহলে কি হবে, এই কুলিং এই কয়েলের মধ্যে কে আছে বলো দেখি? রেফ্রিজারেন্ট। এবং বলতেছো সেই রেফ্রিজারেন্টের টেম্পারেচার কত 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হবে, এই রুমের বাতাসটা যখন এই কুলিং কয়েলের টেম্পারেচার, যেহেতু রেফ্রিজারেন্টের টেম্পারেচার 18, কয়েলের টেম্পারেচার ধরে নাও 18 ডিগ্রি, তাহলে এই কুলিং কয়েলের সাথে টাচ করবে, টাচ করলে কি হবে, রুমের বাতাসের হিটটা ওই কুলিং কয়েলের মধ্যে দিয়ে রেফ্রিজারেন্টের মধ্যে চলে যাবে। সেই জন্য রেফ্রিজারেন্টটা চেঞ্জ হবে কিছু একটা হয়ে, তোমরা আপাতত বলতে পারো গরম হবে, আসলে গরম হবে না। রেফ্রিজারেন্টটা হিটটা নিবে, নিয়ে এই রুমের বাতাসটাকে 18 তো আর করতে পারবে না, ধরে নাও সে তো প্রথমে 30 কে সে প্রথমে নামাবে 28, এরপর আবার সেই রুমের বাতাস ঘুরায় যদি দাও তখন 28 নেমে যাবে 27-এ, আবার যদি ঘুরায় দাও তাহলে সেটা যাবে 26-এ, আবার যদি ঘুরায় দাও সেটা কোনো এক সময় যাবে 25-এতে। এইভাবে কন্টিনিউয়াস এই ফ্যানটা চলতে থাকে এবং রুমের হিটগুলো এই রেফ্রিজারেন্ট নিতে থাকে। তাহলে রেফ্রিজারেন্ট নিল, রুম ঠান্ডা হলো, কিন্তু এই রেফ্রিজারেন্টের হিটগুলো যদি তুমি এই রুম থেকে বের না করতে পারো,
তাহলে তো রুম আবার গরম হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এই রেফ্রিজারেন্টটা তুমি যেহেতু দরজা খুলে বেরোয় যেতে হবে, তাহলে এটাকে এই রুম থেকে এই রেফ্রিজারেন্ট কয়েল দিয়ে আস্তে করে এখান থেকে বের হয়ে যাবে। এই বের করেটা কে, এই যে একে টেনে নেয় কে, এই টেনে নেওয়ার কাজ হচ্ছে একটা পাম্প অথবা কম্প্রেসর। কম্প্রেসর ইটসেলফ একটা পাম্পের মতো, বাট এটা ডিফারেন্ট। হ্যাঁ, কম্প্রেসর কিন্তু কম্প্রেসড করে, মানে একে প্রেসার ইনক্রিজ করে। হ্যাঁ, প্রেসার ইনক্রিজ করে। তাহলে এখন আমরা সবাই মিলে আমাদের যেটা এখন কোশ্চেন, যে ইভাপোরেটরের কাজ কি। ইভাপোরেটরের নামের সাথে তো এটা মিললো না। তার ইভাপোরেটরের মধ্যে একটা কুলিং কয়েল থাকে, সেই কয়েলের টিউবটা কপারের হতে পারে অথবা অ্যালুমিনিয়ামের হতে পারে, এরকম টিউব থাকে। আচ্ছা ঠিক আছে, এর উপরে স্যার এগুলো কি, এই যে এরকম জালি জালি দিয়েছেন, এগুলো কি? এগুলো হচ্ছে ফিন। এগুলো ফিন কেন দেয়? ফিন দেয় হচ্ছে এরিয়া বাড়ানোর জন্য। তোমার হিট ট্রান্সফারের জন্য, হিট ট্রান্সফার করার জন্য যত বেশি এরিয়া বাড়াবা, যেমন তুমি চায়ের কাপে চা খাওয়ার সময় তোমার খুব তাড়াহুড়া থাকলে তুমি করো কি, ফ্রিজের মধ্যে ঢেলে নাও। ফ্রিজের মধ্যে ঢেলে নিলে এই চাটা অনেক বড় এরিয়ার সারফেস এরিয়া পেয়ে যায়, তখন এই দ্রুত হিটটা সারাউন্ডিং এ চলে যায়, মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়। কিন্তু চায়ের কাপের মধ্যে দিলে এরিয়া অল্প ছিল, তাহলে যখনই তুমি এরিয়া বাড়াবা তখন তার হিট ট্রান্সফার হবে। তো এরিয়া বেশি করার জন্য তার উপায় নেই, কারণ তুমি যে টিউব কিনছো এই টিউবটা আর বড় করতে গেলে অনেক কস্টিং। সেই জন্য এই টিউবের মধ্যে আমরা এরকম অ্যালুমিনিয়ামের ফিন লাগাই দিব, যে ফিন গুলো দিয়ে যদি বাতাস টাচ করে তাহলে প্রথমে এই টিউব থেকে ফিনের মধ্যে বাতাস গরম আসবে বা ঠান্ডা যাবে, এবং সেটা আবার বাতাস এই ফিনের সাথে টাচ করলেও চলে যাবে। কন্টাক্ট এরিয়া বাড়ানোর জন্য বাতাসের সাথে কুলিং কয়েলের কন্টাক্ট এরিয়া বাড়ানোর জন্য আমরা ফিন ইউজ করি। এরিয়া একটা ইম্পর্টেন্ট যেখানে ফিন ইউজ করা হয়। তাহলে ইভাপোরেটরের কাজ তোমরা আমার কাছে মনে হয় কিছুটা হলো জানতে পারছো। ইভাপোরেটরের কাজ হচ্ছে যে সারাউন্ডিং থেকে, ইভাপোরেটরের সারাউন্ডিং থেকে হিট গুলো ইভাপোরেটরের যে কুলিং কয়েল আছে তার মধ্যে যে রেফ্রিজারেন্ট আছে সেই রেফ্রিজারেন্ট গুলো নিয়ে নেয়। নেয়ার কারণে ওর সারাউন্ডিং, ইভাপোরেটরের সারাউন্ডিংটা ঠান্ডা হয়ে যায়। এটা তো তাহলে কুলার নাম হলে ভালো হতো। ইভাপোরেটর কেন? ইভাপোরেটর কেন বলো দেখি কেউ একজন। ইভাপোরেটর মানে কি? ইভাপোরেশন। ইভাপোরেশন মানে কি? ইভাপোরেট করা মানে বুঝছো তো, যে লিকুইডকে কিসে কনভার্ট করা? ভেপারে। লিকুইডকে কিসে কনভার্ট করা? ভেপারে। এটাকে ইভাপোরেশন বলে। তো এইখানে এইটার নাম কেন ইভাপোরেটর হলো? তাহলে হ্যাঁ, এইখানে যদি তুমি ইনলেট ধরো, এটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইভাপোরেটরের ইনলেট, আর 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইভাপোরেটরের আউটলেট। বুঝতে পেরেছো? ইভাপোরেটরে কি ঢুকবে? রেফ্রিজারেন্ট ঢুকবে, তাই না? ইভাপোরেটরে, এই ইভাপোরেটরের মধ্যে রেফ্রিজারেন্ট ঢুকবে। ধরুন এখান থেকে রেফ্রিজারেন্ট ঢুকতেছে, কোন পয়েন্টে ঢুকতেছে? 4 নম্বর পয়েন্টে। আর এই দিক দিয়ে রেফ্রিজারেন্ট এভাবে এভাবে ফ্লো হলো আর যাচ্ছে, আর গরম নিয়ে নিচ্ছে, রুমের গরম নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে, 1 নম্বরে বের হচ্ছে। তো এটা হচ্ছে ইনলেট, এটা হচ্ছে আউটলেট। 4 নম্বর পয়েন্টে ইভাপোরেটরের মধ্যে ধরে নাও লিকুইড ঢুকে। এখানে কি ঢুকে? লিকুইড। আর 1 নম্বর পয়েন্ট থেকে যে রেফ্রিজারেন্টে যায় সেটা ভেপার হয়ে যায়। এটা কি এমনি এমনি হয়? লিকুইড এমনি এমনি ভেপার হয়ে যায়? কেমনে হলো? এই যে তুমি রুমের মধ্যে যে হিট ছিল সেই হিটটা তো তুমি এই রেফ্রিজারেন্ট নিয়ে নিছো, কারণ তুমি বললা যে রেফ্রিজারেন্টের টেম্পারেচার 18 ডিগ্রি আর রুমের টেম্পারেচার 30 ডিগ্রি, তাই না? রেফ্রিজারেন্টের টেম্পারেচার কত? 18 ডিগ্রি, রুমের টেম্পারেচার 30 ডিগ্রি। তাহলে এই 18 ডিগ্রি, তাহলে এইখান থেকে যে রেফ্রিজারেন্টটা ঢুকতেছে সেটা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড রেফ্রিজারেন্ট ঢুকতেছে, লিকুইড রেফ্রিজারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে। ঢুকে এদিক দিয়ে যখন সে যাচ্ছে তখন সে গরম হচ্ছে। গরম হওয়া বলতে পারো না, তখন সে কি করতেছে? লিকুইড থেকে কিসে কনভার্ট হচ্ছে? ভেপারে। লিকুইড থেকে ভেপারে কনভার্ট হচ্ছে। এই লিকুইড থেকে ভেপারে যখন কেউ কনভার্ট হয় তখন তাকে বলি ফেজ চেঞ্জ করা। ফেজ চেঞ্জ করা কি করা? ফেজ চেঞ্জ।
কেউ বুঝলা? এটা বুঝছো? জি স্যার। ফেজ চেঞ্জ। যেমন একটা এক্সাম্পল দাও, তোমরা যখন পানিকে স্টিমে কনভার্ট করো, পানিকে স্টিমে কনভার্ট করো, তো যখন পানিকে যখন স্টিমে কনভার্ট করো, কিভাবে পানিকে স্টিমে কনভার্ট হয় তোমরা কি কেউ বলতে পারবা? ওয়াটার এখানে আছে, এখানে মনে করো ওয়াটার আছে, অ্যাজ ফর এক্সাম্পল এখানে ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কি আছে? ওয়াটার। থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে তুমি যদি গরম করো, এনে যদি হিট দাও, তাহলে সে তার টেম্পারেচার কি হতে থাকে? বাড়তে থাকে। কিন্তু ওয়াটার ধরো না ওয়াটারই থাকে অলমোস্ট, তুমি যদি পাতিলের দিকে তাকায় দেখবা সে ওয়াটারই আছে। হ্যাঁ, তো এক সময় এটার টেম্পারেচার কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তখনও ওদিক দিক তাকায় দেখবা এটা ওয়াটার আছে, কিন্তু ওয়াটারের টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ওয়াটার, এটার দিকে তাকায় দেখো, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে তুমি যদি এখন গরম করো, তাহলে কখনোই কি তুমি তার টেম্পারেচার 101 ডিগ্রি করতে পারবা? কেউ বলবা আমাকে? হবে না স্যার, নো স্যার, এটা পসিবল না। স্টিম টোটাল ফেজ চেঞ্জ হবে স্যার। হ্যাঁ, তাহলে কি হয়? 100 ডিগ্রিতেই এটা এখন ছিল লিকুইড, কিন্তু এখানে যতই হিট দাও না কেন, যতই হিট দাও না কেন, পৃথিবী না সূর্যটাও যদি তুমি এর নিচে এনে রাখো, তাও এর টেম্পারেচার 101 ডিগ্রি কখনোই হবে না, যতক্ষণ পর্যন্ত এখানে ওয়াটার থাকবে, লিকুইড থাকবে। তাহলে যতক্ষণ পর্যন্ত 100 ডিগ্রি লিকুইড থাকবে, তখন তুমি পৃথিবীর সব হিট দিলেও আলটিমেটলি এর টেম্পারেচার বাড়ে না, বরং সে লিকুইড থেকে কিসে কনভার্ট হয়? ভেপারে কনভার্ট হয়, মানে স্টিমে কনভার্ট হয়। কিন্তু তখন তার টেম্পারেচার কত থাকে? 100 ডিগ্রি থেকে। তাহলে এখান থেকে আমরা কি একটা সামারি করতে পারি? আমরা সামারি করতে পারি যে যখন কোনো বস্তু ফেজ চেঞ্জ করে, দ্যাট মিনস লিকুইড থেকে ভেপার অথবা ভেপার থেকে লিকুইড, তখন তুমি তাকে যত হিট দাও অথবা তাকে যত ঠান্ডা করো, সে ফেজ চেঞ্জ করে, লিকুইড থেকে ভেপার হয় অথবা ভেপার থেকে লিকুইড হয়, কিন্তু তার টেম্পারেচারের কোনো পরিবর্তন করে না। এই ঘটনাটাও এখানে হবে যে আমি যখন এখান থেকে ঢুকাচ্ছি, অ্যাজ ফর এক্সাম্পল আমি 18 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড রেফ্রিজারেন্ট দিচ্ছি, লিকুইড রেফ্রিজারেন্ট। তোমরা এখানে বলতেছো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার, মানে লিকুইড ওয়াটার, আর আমি বলতেছি 18 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড রেফ্রিজারেন্ট। এরপর আমি এখানে হিট দিছি, এই রেফ্রিজারেন্টকে হিট দিছে, কে হিট দিছে? রুমের এয়ার। হিট দিলে এই 18 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, কিন্তু সে লিকুইড থেকে কন্টিনিউয়াস কিসে কনভার্ট হবে? ভেপারে। ভেপার হয়ে সম্পূর্ণ ভেপারে কনভার্ট না হওয়া পর্যন্ত তার টেম্পারেচার কি থাকবে? 18 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। সে যখন এখান থেকে বেরোবে, তখন তার টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, বাট সে বেরোবে এসে কিসে? ভেপারে। তাহলে এই ডিভাইসটার কাজ কি হচ্ছে? এই ডিভাইসটার কাজ হচ্ছে যে টেম্পারেচারকে চেঞ্জ না করে খালি লিকুইডকে কিসে কনভার্ট করা? ভেপারে কনভার্ট করা। সেই জন্য এটার নাম ইভাপোরেটর। এইটা কে কি বুঝছো আর কে কে বুঝো নাই এখন বলো। যে কোনো একটা সিস্টেমের টেম্পারেচার হিট দিব কিন্তু চেঞ্জ হবে না, বা কুলিং করব কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না, এরকম কি সিস্টেম আমরা তৈরি করতে পারি? তোমাদের আনসার হবে হ্যাঁ। কি করতে হবে স্যার? ওই সিস্টেমের মধ্যে ফেজ চেঞ্জ করতে হবে। যে কোনো একটা লিকুইড দিতে হবে, সেই লিকুইডকে আমরা হিট দিব, সে কন্টিনিউয়াস ভেপারে কনভার্ট হবে। যতক্ষণ সে লিকুইডটা ভেপারে কনভার্ট না হবে, ততক্ষণ পর্যন্ত সে টেম্পারেচার চেঞ্জ করবে না। এখন এইখানে তো হলো স্যার, আমি তো লিকুইড দিয়েছিলাম 30 ডিগ্রি, সে তো প্রথমে হিট দিয়ে তাকে আমি 100 ডিগ্রি করছি, তখন তো স্যার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, 30 থেকে 31 হয়েছে, 32 হয়েছে, 33 হয়েছে, 34 হয়েছে, এরপরে একটা পর্যায়ে যে 100 হয়েছে। এই অংশটুকু আমি এখানে দিব না, এই অংশটুকুকে বাদ দিব। এই অংশটুকু কি বলা হয়? কোনো জায়গায় যদি তুমি হিট দিয়ে কোনো একটা পদার্থে যদি টেম্পারেচার চেঞ্জ করো, তাহলে যে হিটটা দিছো তাকে আমরা সেন্সিবল হিট বলি। তাকে কি হিট বলি? সেন্সিবল হিট। যদি লিখি এখানে,
সেন্সিবল। সেন্সিবল হিট হচ্ছে হিট অ্যাপ্লিকেশন চেঞ্জ দ্য টেম্পারেচার, এবং এখানে কোনো নো ফেজ চেঞ্জ। তাহলে এই যে 30 ডিগ্রির ওয়াটারকে তুমি যে 100 ডিগ্রির ওয়াটারে প্রথমে কনভার্ট করছো হিট দিয়ে, সেই হিটটার নাম হচ্ছে সেন্সিবল হিট। সেই হিট ওয়াটারকে ওয়াটারেই কনভার্ট করে, কোনো স্টিমে ভ্যাপার না, জাস্ট খালি তার টেম্পারেচার চেঞ্জ করে, 30 থেকে 100 করছে, কিন্তু সেই লিকুইড ওয়াটার ছিল 100 ডিগ্রিতে, সেই লিকুইড ওয়াটার। তাহলে এখানে কোনো ফেজ চেঞ্জ হয় না। এই সময় যদি ফেজ চেঞ্জ না হয়, সেই হিট ট্রান্সফারে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না। তাহলে এখানে আমরা বলবো হিট অ্যাপ্লিকেশন সেন্সিবল হিট, হিট অ্যাপ্লিকেশন চেঞ্জ দ্য টেম্পারেচার এবং নো ফেজ চেঞ্জ। তাহলে এইটা কিন্তু আমরা করব না। কিন্তু আমি যদি এখন 100 ডিগ্রির ওয়াটারকে আমি যদি নেই, তাহলে এখানে যদি হিট করি, তাহলে সে 100 ডিগ্রিতে ভ্যাপারে কনভার্ট হবে। সেই হিটটার নাম হচ্ছে ল্যাটেন্ট হিট। সেই হিটটার নাম হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিটের ক্যারেক্টারিস্টিক্স কি? টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট or same, আর ফেজ চেঞ্জ, ফেজ চেঞ্জ। এই যে টেম্পারেচার কনস্ট্যান্ট বললাম, এটা নিশ্চয়ই একটা কোনো একটা সার্টেন টেম্পারেচার, হ্যাঁ? সেই টেম্পারেচারে কিন্তু প্রেসারে কনস্ট্যান্ট থাকে। সেই টেম্পারেচারে কি থাকে? প্রেসারও কনস্ট্যান্ট থাকে। তাহলে এই যে যেই জায়গায় তুমি ল্যাটেন্ট হিট ট্রান্সফার করবা, সেই জায়গায় অবশ্যই ফেজ চেঞ্জ হবেই। যে ফেজ চেঞ্জ কি ইভাপোরেটরের মধ্যে হচ্ছে না, যে লিকুইড কিসে কনভার্ট করছে? ভ্যাপারে। তাহলে এইখানে যে হিটটা তুমি দিচ্ছ, রুমের যে হিটটা নিচ্ছে, এটা মূলত হচ্ছে ল্যাটেন্ট হিট। কারণ কি? যে এখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না। এখানে 18 ডিগ্রি লিকুইড ঢুকবে, 18 ডিগ্রির ভেপারে কনভার্ট হবে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট। এট দ্য সেম টাইম এখানকার প্রেসারও কনস্ট্যান্ট, এখানকার প্রেসারও কনস্ট্যান্ট। এখন তোমরা বলো দেখি কেউ একজন, এই যে পানি 100 ডিগ্রির পানিকে যখন আমি হিট দিই, দিয়ে 100 ডিগ্রি ভেপারে কনভার্ট করি, এইখানে কি হিট? ল্যাটেন্ট হিট নাকি সেন্সিবল হিট? 100 ডিগ্রি পানি 100 ডিগ্রি ভেপারে, স্যার এটা ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট। এই সময় কি কি কনস্ট্যান্ট থাকতেছে? এখানে স্যার কনস্ট্যান্ট থাকতেছে, স্যার হিটটা কনস্ট্যান্ট থাকতেছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, টেম্পারেচারটা স্যার। হ্যাঁ, হিট কনস্ট্যান্ট না, হিট তো তুমি কন্টিনিউয়াস দিচ্ছ। স্যার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে। স্যার এটা আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো 100-র উপরে টেম্পারেচার পানিকে রাখতে পারবো যদি আমরা প্রেসার নিয়ন্ত্রণ করি। না, আমি তো তোমাকে তোমার কোশ্চেন পরে, আগে আমার কোশ্চেন গুলোর আনসার দাও, তাহলে হবে। তাহলে তুমি 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির ভেপারে যখন করতেছো, তখন টেম্পারেচার 100 ডিগ্রি কনস্ট্যান্ট। এট দ্য সেম টাইম এখানকার প্রেসারও কনস্ট্যান্ট। প্রেসারটা কত বলো দেখি? আমরা নর্মালি যে বাসা বাড়িতে পানি বয়েল করি, 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রি ভেপারে যখন স্টিমে কনভার্ট করি, তখন বাসা বাড়িতে প্রেসার কত থাকে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ার। তাহলে তোমরা সবাই অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1 বার, কথার 1.0123 বার, 1 বার বা 14.7 psi, যেটাই বলো নাকি, 0.1 মেগাপাস্কেল, অনেক নাম দিতে পারো, বা 760 বা কত 760 হচ্ছে মিলিমিটার অফ Hg মার্কারি। অনেক ভাবে প্রেসারের নাম দেওয়া যায়, psi দেওয়া যায়, মেগাপাস্কেল দেওয়া যায়, atm দেওয়া যায়, বার দেওয়া যায়, অনেকভাবে কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার, অনেকভাবে প্রেসারের নাম দেওয়া যায়। আমরা যে প্রেসারের কথা বললাম, যে 100 ডিগ্রি কোন প্রেসারে, তোমাকে বলতে হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে তোমরা যে বলো যে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল হয়, এটা কিন্তু ভুল কথা। তোমাকে বলতে হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল হয়, মানে পানি 100 ডিগ্রির পানি 100 ডিগ্রি ভেপারে কনভার্ট হয়। এই খালি টেম্পারেচার বললে হবে না, সাথে কি বলতে হবে? প্রেসার। এখন কেউ যদি পাহাড়ে চলে যায়, পাহাড়ে ধরে নাও মাউন্ট এভারেস্টের একদম চূড়ায় গেল, সেখানে প্রেসার কি 1 অ্যাটমসফিয়ার 1 বার না, সেখানে দেখবে 0.6 বার। কথার কথা প্রেসার আরো কম। প্রেসার কি ওখানে
কম, তাহলে ওখানে যদি প্রেসার কম হয় তাহলে সেখানে কি 100 ডিগ্রি পানি 100 ডিগ্রি ভ্যাপারে কনভার্ট হবে? না, সেখানে দেখবা 80 ডিগ্রিতেই পানি ভ্যাপার হয়ে যাচ্ছে। কত ডিগ্রিতে? 80 ডিগ্রিতে। তাহলে তুমি কি বলবা পানির বয়লিং পয়েন্ট 80 ডিগ্রি সেন্টিগ্রেড? হ্যাঁ বলতে পারো, সাথে প্রেসার বলতে হবে যে পানির বয়লিং পয়েন্ট 80 ডিগ্রি সেন্টিগ্রেড এট 0.6 বার, এই কথাটা তোমাকে বলতে হবে। সেই জন্য ল্যাটেন্ট হিট ট্রান্সফারে তুমি বলতেছো ফেজ চেঞ্জ হয় এবং তুমি বলতেছো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এট দ্য সেম টাইম ওই সময়ের একটা প্রেসারও থাকে। যে প্রেসারটা যদি তুমি মেনটেন না করো তাহলে কিন্তু ফেজ চেঞ্জও হবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট হবে। তাহলে পানির এই এক্সাম্পল দিয়ে যদি তুমি মনে করো পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইডকে ভেপারে কনভার্ট করতে চাও, তাহলে তুমি যে হিট দিবা সেই হিটের নাম হচ্ছে ল্যাটেন্ট হিট। এট দ্য সেম টাইম এখানে একই প্রেসার রাখতে হবে, সেই প্রেসারের নাম হচ্ছে 1 বার বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। একইভাবে এইখানে আসো, এখানেও একই কাজ করতে হবে। তাহলে তুমি এই জায়গাটার মধ্যে কি করতে চাচ্ছ? ইভাপোরেশন করতে চাচ্ছ। কাকে? রেফ্রিজারেন্টকে। এই কয়েলের মধ্যে রেফ্রিজারেন্ট এসে ইভাপোরেশন মিন্স হচ্ছে এইখানে লিকুইডকে ভেপারে কনভার্ট করবে, মানে ফেজ চেঞ্জ। তাহলে তোমার এখানে কিছু হিট তাকে দিতে হবে। সেই হিট কোথায় থেকে নিবে? রুম থেকে নিবে। সেই রুম থেকে সেই একটু হিট নিবে, কিন্তু তার কি টেম্পারেচার চেঞ্জ হবে? টেম্পারেচার চেঞ্জ হবে না। তুমি টেম্পারেচার কত রাখতে চাচ্ছ? 18 ডিগ্রি। এই 18 ডিগ্রি রাখার জন্য অবশ্যই তোমাকে এখানে একটা প্রেসার মেনটেন করতে হবে। সেই প্রেসার তো তোমাকে জানতে হবে, সেই প্রেসার তোমাকে জানতে হবে। ধরে নাও অ্যাজ ফর এক্সাম্পল যে আমি এইখানে তোমাদের এতক্ষণ যা বলছি সেটার পরিবর্তে আমি বললাম যে ঠিক আছে আমি এই জায়গাতে 18 ডিগ্রি না, আমি -10 ডিগ্রি লিকুইড রেফ্রিজারেন্ট দিব, তাহলে খুব তাড়াতাড়ি রুম ঠান্ডা হয়ে যাবে। কি জন্য? এখানে 30 আছে আর এখানে -10 আছে, তাহলে খুব দ্রুত হিট এখান থেকে এখানে চলে যাবে এই রেফ্রিজারেন্টের মধ্যে। ঠিক আছে, আমি -10 ডিগ্রি রাখবো। এখন এটা কি মগের মূল্য? তুমি -10 ডিগ্রি বললা আর সাথে সাথে -10 ডিগ্রি, তাহলে এখানে কত? -10 ডিগ্রিতে এই লিকুইডটা কন্টিনিউয়াস ভেপারে কনভার্ট হবে, ভেপারের টেম্পারেচারও হবে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নিশ্চয়ই এখানে সে হিট নিয়ে নিবে, কিন্তু এই -10 ডিগ্রিতে রাখতে গেলে এখানে একটা প্রেসার মেনটেন করতে হবে, একটা কনস্ট্যান্ট প্রেসার। সেই প্রেসারটা এই যে 0.3 মেগাপাস্কেল, মনে করো কত? 0.3। এটা কিভাবে পাবো স্যার? ধরো নাও তোমার এখানকার রেফ্রিজারেন্ট, তার একটা নাম আছে, ধরো নাও রেফ্রিজারেন্টের নাম কত? 1R134A। রেফ্রিজারেন্টের নাম হচ্ছে 134A। এখন তুমি ইভাপোরেটর ডিজাইন করতে গিয়ে চিন্তা করতেছো যে আমি স্যার ইভাপোরেটরের মধ্যে যে রেফ্রিজারেন্টটা দিব সেটা যেন -10 ডিগ্রি সেন্টিগ্রেডের হয়। তাহলে তুমি -10 ডিগ্রি সেন্টিগ্রেডের হয় বলেই এই ইভাপোরেটরকে বলে দিলা যে ঠিক আছে তুমি -10 ডিগ্রি হয়ে যাও, তা হবে না। তাহলে ইভাপোরেটরের প্রেসার কত থাকতে হবে তোমাকে এটা বের করতে হবে, কারণ তোমার ইভাপোরেটরের মধ্যে কোন রেফ্রিজারেন্ট নিচ্ছ? R134A। এই রেফ্রিজারেন্টের এইরকম একটা চার্ট পাওয়া যায়, এরকম একটা কি পাওয়া যায়? চার্ট পাওয়া যায়। এই যে দেখো রেফ্রিজারেন্ট 134 এর পিএইচ ডায়াগ্রাম, অথবা তুমি যদি ইন্টারনেটে এখনই সার্চ দাও যে থার্মোডাইনামিক টেবিল অফ রেফ্রিজারেন্ট 134A, তাহলেও তুমি পাবা যে এরকম ওর একটা টেবিল পাবা যে এখানে রেফ্রিজারেন্টের প্রেসার আছে আর রেফ্রিজারেন্টের টেম্পারেচার আছে। ধরে নাও টেম্পারেচার যখন 0 ডিগ্রি তখন প্রেসার কথার কথা 0.4 মেগাপাস্কেল। রেফ্রিজারেন্ট যখন -10 ডিগ্রি তখন প্রেসার হচ্ছে 0.3 মেগাপাস্কেল। রেফ্রিজারেন্টের টেম্পারেচার যখন
10 ডিগ্রি, তখন তার প্রেসার হচ্ছে এটা এটা মনে করো 0.34, এটা মনে করো 0.4, এরকম একটা চার্ট থাকবে। সেই চার্টটা কি টেম্পারেচার, প্রেসার আর অনেক থাকে, এনথালপি, স্পেসিফিক ভলিউম, অনেক কিছু থাকে ওই চার্টের মধ্যে। সেই চার্টে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা যে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি আমি লিকুইড রেফ্রিজারেন্টকে এই ইভাপোরেটরের মধ্যে -10 ডিগ্রির ভ্যাপারে কনভার্ট করতে চাই, তাহলে আমার প্রেসার কত রাখতে হবে। এইখান থেকে আমরা দেখতেছি 0.3 মেগাস্কেল। বা এই চার্টের দিকে যদি তোমরা তাকাও, এই চার্টে এই পারে হচ্ছে প্রেসার, এই যে এখানে 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, এগুলো হচ্ছে তোমার প্রেসার। এগুলা মেগাপাস্কেল আছে, একে 10 দিয়ে গুণ করলেই সেটা হচ্ছে বারে কনভার্ট হয়। আর কি দেখো, এই যে ভার্টিক্যাল বরাবর এগুলো হচ্ছে তোমার এনথালপি বলে। এগুলো কি বলে? এনথালপি, মানে কত তুমি এনার্জি তুমি এখানে দিতে হবে, তোমার কত হিট এখানে দিতে হবে, সেটাকে আমি কি বলবো? এনথালপি, এইচ। এই যে এইচ, কিলোজুল পার কেজি। এই ভার্টিক্যালি যদি তুমি কোনো লাইন টানো তাহলে তুমি কি পাবা? এইচ। আর হরাইজন্টালি যে লাইনগুলো টানবা সেগুলোতে তুমি পাবা হচ্ছে প্রেসার। সবাই এটা খেয়াল করো। তাহলে এই ডায়াগ্রামটার নাম হচ্ছে পিএইচ ডায়াগ্রাম। পি হচ্ছে প্রেসার আর এইচ হচ্ছে এনার্জি। মনে করো তুমি 4 নম্বর পয়েন্টে কত এনার্জি দিবা, এটা হচ্ছে এখান থেকে এখানকার তোমার কি জানতে হবে? প্রেসার জানতে হবে। এট দ্য সেম টাইম তুমি টেম্পারেচার জানো, কথার কথা টেম্পারেচার জানো। এই প্রেসার টেম্পারেচার জানলে এই পিএইচ ডায়াগ্রামে তুমি ধরে নাও কথার কথা 4 নম্বর পয়েন্টটা পেয়ে যাবে। তাহলে 4 নম্বর পয়েন্ট থেকে যদি তুমি ভার্টিক্যালি নিচে নেমে আসো, তাহলে 4 নম্বর পয়েন্টে কত এনার্জি সেটা তুমি পাবা। এখান থেকে আমরা যদি দেখি 110, 20, 120, তোমার এখানে 120 কি হবে? কিলোজুল পার কেজি। তাহলে এখানে তুমি 120 কিলোজুল পার কেজি এনার্জি এখানে আছে, অলরেডি এখানে আছে। তাহলে এইটাকে যদি তুমি ভ্যাপারে কনভার্ট করতে চাও তাহলে তোমার নিশ্চয়ই এখানে কিছু এনার্জি অ্যাড করতে হবে। এখানে এনার্জি কি করতে হবে? অ্যাড করতে হবে, হিট এনার্জি। তো সেই এনার্জি মনে করো অ্যাড করছো, অ্যাড করে এই 1 নম্বর পয়েন্টে তুমি কি জানো? এনার্জি অ্যাড করছো। তাহলে 1 নম্বর পয়েন্টটা অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও এইটা, তুমি যদি পিএইচ ডায়াগ্রামে আঁকাতে পারো 1 নম্বর পয়েন্ট, তাহলে এইখান থেকে যদি তুমি নিচে নামো তাহলে এখানকার এনার্জি তুমি কি পেলা? 250। এখানকার এনার্জি কত পেলা? 250। তাহলে তুমি এনার্জি অ্যাড কত করছো? 250 বিয়োগ 120 কত হলো? তাহলে 130 কিলোজুল পার কেজি এনার্জি তুমি এই যে রুম থেকে সে হিট নিছে, নিয়ে কি হয়ে গেছে? বলতেছো যে স্যার এখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড রেফ্রিজারেন্ট 0.3 মেগাপাস্কেল প্রেসারে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যাপারে কনভার্ট হয়েছে। এই যে লিকুইডকে তুমি ভ্যাপারে কনভার্ট করলা, এই জন্য এই ডিভাইসের নাম বলা হয় ইভাপোরেটর। এবং এই ডিভাইসটা সবসময় অপারেট করে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসারে। এটা থিওরিটিক্যালি এটাই ঠিক, প্র্যাকটিক্যালি কিছুটা চেঞ্জ হয়। প্রেসার ড্রপ তো হবে, একটা টিউবের মধ্যে দিয়ে যখন একটা লিকুইড ফ্লো করবে তখন তো তার কিছু না কিছু প্রেসার ফল করবে, বাট সেটা ইমম্যাটেরিয়াল, আমরা ওটাকে কনসিডার করবো না ডিজাইনের জন্য। আমরা এটাই বলতে চাচ্ছি যে ইভাপোরেটরের কাজ কি, তোমরা এখন খালি একদম কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো। ইভাপোরেটরের কাজ হচ্ছে সে ইভাপোরেট করবে কার বিনিময়ে? তার সারাউন্ডিং থেকে সে হিট নিবে। এবং কিভাবে ইভাপোরেট করবে? কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেসারে সেই লিকুইড থেকে ভেপারে কনভার্ট হবে। এখন কেউ যদি বলে যে স্যার আমি তো 10 ডিগ্রির এখানে স্যার আপনি -10 ডিগ্রি দিয়েছেন, না আমার অত -10 ডিগ্রি দরকার নেই স্যার, আপনি আমাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আমি এখানে লিকুইড দিব আর এখান থেকে আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেপার বের করব।
এর মধ্যে রেফ্রিজারেন্টের নাম স্যার R134A। তাহলে কত প্রেসার মেনটেন করতে হবে কেউ একজন বলতে পারবা? তাহলে আমাদের দেখতে হবে টেম্পারেচার গুলো। এইখানে দেখো টেম্পারেচার লাইন গুলো দেখো, এই যে এটা হচ্ছে -30, এটা -20, এটা হচ্ছে -10, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40। এগুলো হচ্ছে টেম্পারেচার লাইন। টেম্পারেচার লাইন গুলো কেমন করে আসতেছে? ধরে নাও এই যে 30 এর লাইনটা আমি দেখাচ্ছি, এই যে এইটা 30 এর লাইন আসতেছে 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 এসে এইখানে তোমার টাচ করছে, করার পর এটা আবার ডান দিকে যাচ্ছে, 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 যাওয়ার পর এইখানে আবার টাচ করার পর আবার এটা এইভাবে আসা শুরু করছে, এইভাবে আসা শুরু করছে, এইভাবে আসা শুরু করছে। এটা হচ্ছে 30 এর লাইন। তাহলে আপনি কত রাখতে চাচ্ছেন স্যার? 10। তাহলে 10 এর লাইনটা কোথায়? 10 এর লাইনটা হচ্ছে এইটা। তাহলে 10 এর লাইনটা ধরলাম, 10 এর লাইনটা ধরে আসতেছি আসতেছি, এই যে এইটা টাচ করলো। তাহলে এইভাবে 10 এর লাইন ঘুরে এভাবে। এই যে 10 এর যে লাইনটা, এই 10 এর লাইনের প্রেসার কত যদি কেউ বলতে পারো? তাহলে এইখানে যে টাচ করলো, এই যে এই হরাইজন্টাল লাইনটা, এই হরাইজন্টাল লাইনটাকে তুমি বাঁ দিকে নিয়ে যাও, 0.4 স্যার। এই যে 0.4। তাহলে তখন প্রেসার রাখতে হবে কত? এখানকার প্রেসার থাকতে হবে 0.4। তুমি যদি এই 0.4 মেগাপাস্কাল প্রেসার না মেনটেন করো, তাহলে তুমি স্বপ্নেও চিন্তা করতে পারবে না যে 10 ডিগ্রি লিকুইড 10 ডিগ্রি ভেপারে কনভার্ট হবে এবং তার টেম্পারেচার 10 ডিগ্রি থাকবে। এগুলো সব উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এই ল্যাটেন্ট হিট ট্রান্সফার বা ফেজ চেঞ্জ করতে গেলে অবশ্যই প্রেসার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার এই কন্ডিশন রাখতে গেলে অবশ্যই একই প্রেসার মেনটেন করতে হবে। তাহলে খুব ইজি তোমাদের ইয়া হলো যে এই ঘটনার মধ্যে ফেজ চেঞ্জ হচ্ছে লিকুইড থেকে ভেপার, এবং এইখানে একটা নির্দিষ্ট প্রেসার। আচ্ছা, এটা যদি 134 না হয়ে 134 না হয়ে যদি R22 হইতো, তাহলে কি একই হইতো? না। তখন তুমি দেখতা যে এখানে যদি 10 ডিগ্রি মেনটেন করতে হয়, হ্যাঁ, তখন এই গ্রাফটা আর চলবে না, তখন তোমাকে নিয়ে আসতে হবে R22 গ্রাফ। তখন হয়তোবা দেখতা যে R22 10 ডিগ্রি মেনটেন করতে যে প্রেসার, সেটা হয়তোবা 0.3 মেগাপাস্কাল। কথার কথা কত? মনে করো তা না, 0.5 মেগাপাস্কাল, তখন দেখবা 0.5। তাহলে পিএইচ ডায়াগ্রাম থেকে রেফ্রিজারেন্টের উপর ভিত্তি করে এই ইভাপোরেটরের কত প্রেসার থাকবে সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। আর তোমাকে সিলেক্ট করতে হবে যে আমি আমার রুম থেকে যে হিট গুলো নিব, তাহলে আমার পকেটের টেম্পারেচার আমি কত করব। বলো, যত পকেটের টেম্পারেচার কম হবে তত তাড়াতাড়ি তো হিট ট্রান্সফার হবে, তাই না? তুমি একটা গরম বস্তুকে যদি খুব ঠান্ডা জায়গায় রাখো, তাহলে খুব দ্রুত হবে না? দ্রুত হবে, কিন্তু এইটা ভালো না। বেশি ঠান্ডা রেখে হিট ট্রান্সফার করলে তোমাকে বেশি ঠান্ডা তো করতে হবে। তুমি যে এই যে বলতেছো যে এখানে হচ্ছে 10 ডিগ্রি মেনটেন না করে যদি তুমি -10 ডিগ্রি করতে চাও, তাহলে -10 ডিগ্রি করতে গেলে তোমার প্রেসার অনেক কম হবে। -10 ডিগ্রির প্রেসার হচ্ছে 0.3, আর +10 ডিগ্রির প্রেসার হচ্ছে 0.4। তাহলে এই যে 0.4 এর চেয়ে 0.3 তো কম প্রেসার, এই কম প্রেসার তো কাউকে করতে হবে, প্রেসার তো ডাউন করতে হবে। প্রেসার ডাউন করা এবং প্রেসার ইনক্রিজ করা এখানেও কিন্তু ওয়ার্ক হয়, এখানে কিন্তু কাজে লাগবে। এইগুলো কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে করতে হবে। সেই জন্য হিট ট্রান্সফার তুমি তাড়াতাড়ি করতে পারবা, ঠিক আছে, যে খুব স্যার কম টেম্পারেচার করি তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে স্যার আপনি 10 ডিগ্রি না করে এখানে -10 ডিগ্রি করেন না। এখানেও তোমাকে মাথায় রাখতে হবে যে আমি তো -10 ডিগ্রি আনতে গেলে আমার না কিছু কাজ করতে হবে, সেটা তো একটু পরে দেখবা এই কে করলো এটা। তো যাই হোক, আপাতত ইভাপোরেটরের কাজ আমি আশা করি যে তোমরা সবাই বুঝছো। আমার মনে হয় না যে কারো কোনো কোশ্চেন থাকবে, তারপরে যদি কোশ্চেন থাকে বলতে পারো। আমার একটা হাস্যকর কোশ্চেন ছিল। বলো। হ্যালো, বলো, অসুবিধা নেই। স্যার, রেফ্রিজারেন্টটা কি বাই ডিফল্ট ফ্রিজে থাকে, মানে ওই এসিতে থাকে, নাকি হচ্ছে স্যার বাজার থেকে আলাদা করে কিনে আনতে হয়? দুইটাই আছে। কোনো এসি কোম্পানি তারা রেফ্রিজারেন্ট সহ দিয়ে দেয়,
দ্যাট মিনস আউটডোর যে ইউনিটটা আছে সেখানে রেফ্রিজারেন্টকে ভরে সিল করে দেয়, ভালভ বন্ধ করে রাখে। এখন তুমি যখন বাজার থেকে কিনে নিয়ে এসে আউটডোর ইউনিট সেট করার পর ইনডোর ইউনিট সেট করার পর দুইটাকে টিউব দিয়ে যখন লাগাবা, তখন আউটডোর ইউনিটের রেফ্রিজারেন্ট গুলো অটোমেটিক্যালি ইনডোর ইউনিটে ফ্লো করা চলে আসে। এরপরে যখন তুমি কম্প্রেসর স্টার্ট করবা তখন তোমার সাইকেল হবে। এটা হচ্ছে বাজার থেকে যারা রেফ্রিজারেন্ট দিয়ে দেয়। কিন্তু অনেক সিস্টেম আছে, যেমন ভিআরএস সিস্টেম আছে যেগুলো অনেক বড় বড় প্ল্যান্ট, সেখানে তারা রেফ্রিজারেন্ট ওই আউটডোর ইউনিটে দিয়ে রাখে না, তোমাকে খালি মেশিন দিবে, তোমাকে পরে বাজার থেকে রেফ্রিজারেন্ট কিনে সেখানে চার্জ করতে হবে। আমার ধারণা যে তুমি আমার তোমার কোশ্চেনের আনসার পেয়েছো। আর কারো কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার। স্যার এটা তো R134 এর জন্য আমরা অন্য কোন রিপ্রেজেন্ট নিয়ে কাজ করতে হলে আমরা এই চার্টটা কিভাবে পাইতে পারি? এই যে ইন্টারনেটে এখনই সার্চ দাও, তুমি তো নিশ্চয় মোবাইল বা কম্পিউটারে আসো, তুমি জি, দিয়ে স্যার। দিবা পিএইচ ডায়াগ্রাম অফ পিএইচ চার্ট বা ডায়াগ্রাম অফ R22 অথবা R410A পাবা, হয়তো পাবা এখানে মেগা প্যাসকেল না, এখানে কি আছে বারে আছে। ইউনিট কনভার্সন কোনো ব্যাপার না, ইউনিট তোমাদের এই দিকে থাকবে প্রেসার, এই দিকে থাকবে এনার্জি, এইভাবে থাকবে হচ্ছে টেম্পারেচার লাইন। আমি তোমাদের বলি এই লাইনটা হচ্ছে লিকুইড লাইন এই পর্যন্ত, আর এই লাইনটা হচ্ছে, দাঁড়া এটা সবুজ দিয়ে দিই, এই লাইনটা যেটা আসছে বোল্ড, কালো বোল্ড, এটা হচ্ছে ভেপার লাইন। তাহলে সবাই যদি ক্লিয়ারলি বুঝে থাকো যে এইটা হচ্ছে তোমার ডায়াগ্রাম, এখানে থাকবে হচ্ছে পি, এখানে থাকবে হচ্ছে এইচ, আর এরকম একটা ডোম থাকবে, এরকম একটা কি থাকবে, ডোম। আচ্ছা ডোমটাকে আমি দুই ভাগে ভাগ করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ডোমটাকে আমি এখান থেকে একটা ডোম দেই, তারপরে আমারটা হয়নি, যাই হোক এটা তোমরা বুঝছো। এই যে এইখানে যেটা দেখছো এই পোর্শনটা হচ্ছে, সবুজ লাইনটা হচ্ছে লিকুইড লাইন আর রেড লাইনটা হচ্ছে ভেপার লাইন। তাহলে এই সবুজ লাইনের উপর যে কোনো পয়েন্ট মানে হচ্ছে ওইটা হচ্ছে লিকুইড, আর রেড লাইনের উপর যে কোনো পয়েন্ট সেটা হচ্ছে ভেপার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে আমি যে সবুজ লাইন টেনেছিলাম সেটা হচ্ছে এই লাইনটা, এই লাইনের উপর যে কোনো পয়েন্ট যদি নাও সেই পয়েন্টটাকে বলতে হবে এটা লিকুইড আছে স্যার, এটা হচ্ছে লিকুইড। তাহলে আমাকে বলো তো 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টে রেফ্রিজারেন্টটা কি ফেজে থাকবে, লিকুইড না ভেপার? লিকুইডে থাকবে স্যার। লিকুইড স্যার। এই লাইনের উপরে অথবা এই লাইনের বাঁ সাইডে যে কোনো পয়েন্ট, যে কোনো জায়গায়, এগুলো সব লিকুইড, এগুলো সব লিকুইড। লিকুইড। আচ্ছা এই যে এই লাইনটা, এই ডোমের এই লাইনটা যেটা ড্র করতেছে এখন, এই লাইনটা ভেপার লাইন। এই লাইনের উপর যে কোনো পয়েন্ট যদি তুমি নাও সেগুলো সব ভেপার। বলো তো 1 নম্বর পয়েন্ট কি? ভেপার। ভেপার স্যার। এবং এই লাইনের ডান দিকে যে কোনো পয়েন্টই থাকুক সবই হচ্ছে ভেপার। ভেপার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এই লাইন এবং এই লাইনের মাঝখানে যে জায়গা সেখানে কি আছে? ক্রিটিক্যাল জোন স্যার। না, এখানে লিকুইড ভেপারের কিছু অংশ লিকুইড এবং ভেপারের মিক্সচার আছে। মিশ্রণ, জি স্যার। মিক্সচার আছে। তাহলে আমাকে কেউ একজন বলবা যে 4 নম্বর পয়েন্টে ভেপার বেশি আছে না লিকুইড বেশি আছে? লিকুইড বেশি স্যার। লিকুইড বেশি আছে স্যার। কিভাবে বুঝলা? এটা হচ্ছে নিয়ারেস্ট টু দ্য লিকুইড। গ্রাফের দিক দিয়ে গেলে লিকুইডের কাছাকাছি আছে,
ভেপারের চেয়ে। জি স্যার। আচ্ছা, স্যার। আমি যদি বলি এই পয়েন্টটা লিকুইড বেশি না ভেপার বেশি? ভেপার বেশি। ব্যাপার বেশি স্যার। তাহলে টু ফেজ জোন কোনটা? টু ফেজ জোন হচ্ছে এই ডোমের মাঝখানে যে জায়গাগুলো, সেটা টু ফেজ জোন, যেখানে এই টিউবের মধ্যে কিছু লিকুইড থাকবে, কিছু ভেপার থাকবে। যেমন প্রথমে যে জোনটা, প্রথমে যে অংশটুকু 4 নম্বর পয়েন্ট এখানে দেওয়া হয়নি, যদি বলতাম এইটা হচ্ছে ধরে নাও 4 নম্বর পয়েন্ট, তাহলে তুমি বলতে পারতা যে স্যার আমি ইভাপোরেটরের মধ্যে 4 নম্বর পয়েন্ট মানে ঢুকাচ্ছি একদম 100% লিকুইড, যেহেতু 4 নম্বর পয়েন্ট এখানে। কিন্তু তুমি কি 4 নম্বর পয়েন্ট তোমার এখানে বাস্তবে 4 নম্বর পয়েন্ট কোথায়? এই জায়গায়। দ্যাট মিনস তুমি ইভাপোরেটরের মধ্যে কি সরাসরি কি লিকুইড দিচ্ছ, নাকি কিছু লিকুইড এবং কিছু ভেপার দিচ্ছ? লিকুইড এবং কিছু ভেপার থাকতেছে স্যার, মিশ্রণ দিচ্ছ। এক্স্যাক্টলি। তাহলে তো স্যার ইভাপোরেটর কেমনে হইলো? আপনি তো এখানে 100% লিকুইড দিবেন আর ফাইনালি 100% ভেপার করবেন না। ইভাপোরেটর এখানে হলো কি অংশটুকু, যে অংশটুকু তুমি ভেপার দিছো সেটাকে বাদ দাও, কিছু অংশ তুমি লিকুইড দিছো, ধরে নাও 90% তুমি লিকুইড দিছো। এই 90% লিকুইড টোটালটাই কিসে কনভার্ট হবে? ফাইনালি যে ভেপারে কনভার্ট হবে। দ্যাট মিনস এটা ইভাপোরেটর। আর যে ভেপার দিছো সেটা আর কোনো কাজ হবে না, সেটা কিন্তু আলটিমেটলি একটু সুপার হিটেড হবে। এটা পরে দেখি। তাহলে আমরা এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছি যে এই ডায়াগ্রামের, আচ্ছা কোন একটা পয়েন্ট, মনে করো এই সবুজ দাগের উপরে একটা পয়েন্ট আমি এটা নিলাম, এই পয়েন্টটাকে তোমরা লিকুইড বলো। আসলে খালি লিকুইড বললে হবে না, এই পয়েন্টের নাম বলতে হবে, এই পয়েন্টের নাম বলতে হবে স্যাচুরেটেড লিকুইড। তাহলে দাগের উপরে, হ্যাঁ না দাগের উপরে যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে সেটাকে লিকুইড বা ভেপার যাই বলো না কেন, তার সাথে একটা কি দিয়ে দিবা? স্যাচুরেটেড। এবং দাগের মাঝখানে, এই যে মাঝখানে, তাহলে দেখো দাগের উপরে অথবা দাগের এই মাঝামাঝি জায়গায় যে লিকুইডই থাকুক বা যে ভেপারই থাকুক, তাকে আমরা স্যাচুরেটেড লিকুইড অর স্যাচুরেটেড ভেপার বলবো। তাহলে স্যার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটাকে কি বলবো? এই যে এই পয়েন্ট, এটা কি দাগের উপরে? নিচে তো না, দাগ এই রাইট, এটা তো বাইরে, দাগের বাইরে, দাগের বাইরে। এই যেহেতু এটা ডান সাইডে আছে, এটা তো ভেপার অবশ্যই সুপার হিটেড স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে সুপার হিটেড ভেপার। যেহেতু স্যাচুরেটেড এর ডান দিকে চলে গেছে, সেই জন্য এটা হচ্ছে সুপার হিটেড ভেপার। তাহলে এটা লেখো স্যাচুরেটেড ভেপার, এখানে দিতে পারো আর right side of saturated vapor is called superheated vapor. এটা হচ্ছে রাইট সাইড অফ স্যাচুরেটেড ভেপার কে আমরা বলবো সুপারহিটেড ভেপার। আর লেফট সাইড of saturated liquid. Left side of saturated liquid is called subcooled liquid. কোন জায়গাটা এটা বলো দেখি? তাহলে তুমি যদি এটা করতে চাও যে এই লাইনে সাইডে যদি কোনো পয়েন্ট দাও, এই নয়েজ হচ্ছে অনেক, তোমরা মিউট করো না কেন? লেফট সাইডে যদি কোনো পয়েন্ট দাও, এই যে এই লাইনে, এই যে এই স্যাচুরেটেড লিকুইড লাইন, তাহলে দাগের উপরের পয়েন্ট
এবং দুই দাগের মাঝখানের পয়েন্টগুলোকে আমরা স্যাচুরেটেড লিকুইড অথবা স্যাচুরেটেড ভেপার বলবো। স্যাচুরেটেড লিকুইড লাইনের লেফট সাইডে যে জোনটা সেটাকে হচ্ছে সাবকুল লিকুইড বলবো, আর স্যাচুরেটেড ভেপার লাইনের রাইট সাইডে যে জোনটা সেটাকে হচ্ছে সুপার হিটেড ভেপার বলবো। এইটা সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার এখন? তাহলে এই আমি এখন কোশ্চেন করব, এই পয়েন্টটা আরিফ বলবা, এই পয়েন্টটা স্যাচুরেটেড লিকুইড, সাবকুল লিকুইড, স্যাচুরেটেড ভেপার নাকি সুপার হিটেড ভেপার? স্যাচুরেটেড লিকুইড সাইড। স্যাচুরেটেড লিকুইড হলে লাইনের উপর হতে হবে অথবা এই দুই লাইনের মাঝখানে হতে হবে, কিন্তু এই লাইন থেকে বাঁ দিকে গেলে এটাকে বলা হয় সাবকুল, সাবকুল লিকুইড, সাবকুলড লিকুইড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একই সাথে এটা বলো, এইখানে যদি একটা কোনো পয়েন্ট থাকে তাকে আমরা কি বলবো? স্যাচুরেটেড ভেপার স্যার, সুপার হিটেড ভেপার, এটাকে বলবো হচ্ছে সুপার হিটেড হিটেড ভেপার। তাহলে স্যাচুরেটেড বলবো এই লাইনগুলোর উপরে অথবা এর মাঝখানে যে কোনো পয়েন্ট। এই লাইনের উপরে হলে সেটাকে স্যাচুরেটেড লিকুইড বলবো, ঠিক এই লাইনের উপরে বললে সেটাকে স্যাচুরেটেড ভেপার বলবো। বাট এর মাঝেও তো কিছু লিকুইড আছে, কিছু ভেপার আছে, যে লিকুইড থাকবে তাকে স্যাচুরেটেড লিকুইড বলবো, যে ভেপার থাকবে তাকে স্যাচুরেটেড ভেপার বলবো। মানে এই টোটালটা স্যাচুরেটেড রিজিয়ন, এই টোটালটা স্যাচুরেটেড রিজিয়ন। বাঁ দিকটা সাবকুল রিজিয়ন, ডান দিকটা স্যাচুরেটেড রিজিয়ন। তাহলে খুব ইন্টারেস্টিং, আমি 4 নম্বর পয়েন্টে যেটা ঢুকাইছি সেটা টেম্পারেচার ছিল, আবার নয়েজ হচ্ছে, বন্ধ করে দাও। 4 নম্বর পয়েন্টে আমি যে ইভাপোরেটরে যে রেফ্রিজারেন্টে ঢুকাইছি সেটার টেম্পারেচার ছিল হচ্ছে -10°C। মিউট করো সবাই, -10°। এখন এই ছবি দেখে আমাকে একটু একজন বলো যে এইখানে আমি কি ঢুকাইছি, ইভাপোরেটরের মধ্যে কি ঢুকাইছি? এটা কি স্যার 4 নম্বর জোনে নাকি 4 নম্বর জোনের একটু আগে? 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট তো এটা, 4 নম্বর পয়েন্ট তো এটা। তো এইটা কি জোন? এখানে কি স্যার স্যাচুরেটেড লিকুইড স্যার। না, স্যাচুরেটেড লিকুইড প্লাস ভেপার। জি স্যার। 4 নম্বর পয়েন্টে কিছু তুমি লিকুইড দিছো, কিছু ভেপার দিছো, এটা 100% স্যাচুরেটেড। 100% হতে যদি এই জায়গা হতো, এই জায়গা যদি হতো, এই পয়েন্টের নাম তুমি বলতে পারতো স্যাচুরেটেড লিকুইড। কিন্তু এইখানে যে পয়েন্ট সেটা স্যাচুরেটেড লিকুইড আছে, স্যাচুরেটেড ভেপার আছে। এটা বি কেয়ারফুল। তবে লিকুইডের পরিমাণটা বেশি আর কি। হ্যাঁ, লিকুইডের পরিমাণটা বেশি। এবার একজন বলো 1 নম্বর পয়েন্টটা কি আছে? লিকুইড আছে, ভেপার আছে, স্যাচুরেটেড, সুপারহিটেড নাকি? বলো 1 নম্বর পয়েন্ট। স্যাচুরেটেড ভেপার। স্যাচুরেটেড ভেপারের পরিমাণটা বেশি। না না, 100%। যখন দাগের উপর থাকবে তখন 100% ভেপার, এখানে কোনো লিকুইড নাই। কিন্তু এখান থেকে একটু বাইরে যদি আসো তাহলে কিছু লিকুইড আছে, কিছু ভেপার আছে। সেজন্য যখন 1 নম্বর পয়েন্ট আসবে তখন বলবা 100% স্যাচুরেটেড ভেপার, 100% স্যাচুরেটেড। এবার বলো 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর হলো সুপারহিটেড ভেপার। সুপারহিটেড ভেপার। ফ্যান্টাস্টিক, সুপারহিটেড ভেপার, ফাইন। এবার বলো 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর হলো স্যাচুরেটেড লিকুইড স্যার। ফাইন স্যার এখানে সাবকুল কিছু আছে আর হচ্ছে সাবকুল, এটা পয়েন্ট উপরে বলছি, আপাতত উপরে বলতেছি, আপাতত বললাম 3 নম্বর পয়েন্ট এটার উপরে। ক্লিয়ার সবাই? স্যাচুরেটেড লিকুইড। স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা, বলো দেখি এই 4টা কম্পোনেন্টের মধ্যে কোন কম্পোনেন্ট ঠান্ডা তৈরি করে? ঘরের মধ্যে ঠান্ডা তৈরি করে কে? কন্ডেন্সার। কন্ডেন্সার স্যার। ইভাপোরেটর স্যার। ঘরের মধ্যে থাকে হচ্ছে ইভাপোরেটর, এবং এতক্ষণ আমি যেটা বললাম সে ঘরের হিটটা ইভাপোরেটরই নিয়ে নেয়। সে যে হিট নিয়ে নিচ্ছে মানে ঘরকে ঠান্ডা করতেছে, সেই তো ঠান্ডা করলো, সেই জন্য ইভাপোরেটরটাই হচ্ছে ঠান্ডা করলো। এখন আমি যদি তোমাদের বলি
যে ঘরকে কত ঠান্ডা করলো, তাহলে তোমরা পাবা, হ্যাঁ পারবো স্যার, 4 নম্বর পয়েন্টে যে এনার্জি ছিল আর 1 নম্বর পয়েন্টে যে এনার্জি ছিল, এই দুই এনার্জির পার্থক্য মানে ঘর থেকে সে এনার্জি ইভাপোরেটর নিয়ে নিছে, মানে ততখানি সে ঠান্ডা করছে। এখন স্যার আমি কিভাবে এনার্জি পাবো? তাহলে তুমি পিএইচ ডায়াগ্রামে যাবা, পিএইচ ডায়াগ্রামে কষ্ট করে হলেও 4 নম্বর পয়েন্ট সিলেক্ট করবা, পয়েন্ট এবং 1 নম্বর পয়েন্ট করবা, করে 4 নম্বরের এনথালপি এখান থেকে পাবা, 1 নম্বরের এনথালপি পাবা। তাহলে 1 নম্বরের এনথালপিকে যদি H1 বলো আর 4 নম্বরের এনথালপিকে যদি H4 বলো, তাহলে H1 মাইনাস H4, এটাই হচ্ছে তোমার ঘর থেকে এনার্জি নিচ্ছে, এটা ঘর থেকে এনার্জি নিচ্ছে, তাই না? এটাকে আমরা বলবো হিট এনার্জি নিছে ইভাপোরেটর, এই যে ইভাপোরেটর নিল। তাহলে ইভাপোরেটর কত এনার্জি নিল? H1 থেকে H4। H1 H4 এগুলোর ইউনিট দেখো তো কি, এখানে ইউনিট কি লেখা আছে? কিলোজুল পার কেজি। কিলোজুল পার কেজি। এই কেজিটা কি? রেফ্রিজারেন্টের কেজি। এখন এই টিউবের মধ্যে দিয়ে যদি রেফ্রিজারেন্ট ফ্লো হয় 2 কেজি পার সেকেন্ড, 2 কেজি পার সেকেন্ড, তাহলে এটাকে যদি তুমি এই রেফ্রিজারেন্ট ফ্লো দিয়ে গুণ দাও, মাস দিয়ে গুণ দাও, তাহলে কেজি কেজি কেটে যাবে, তাহলে কিলোজুল পার সেকেন্ড পাওয়া মানে কিলোওয়াট। তাহলে এত কিলোওয়াট হচ্ছে তার এনার্জি। কেউ বুঝছো নাকি বুঝো না? আবার বলবো, আরেকবার বলেন স্যার। আরেকবার স্যার। এইদিকে তাকাও। তাহলে ইভাপোরেটর যে হিটটা নেয় সেটাকে আমরা কিউই দিয়ে বলি। সেই হিটটা কি নেয়? ইভাপোরেটরে ঢোকার সময় রেফ্রিজারেন্টের যে এনার্জি ছিল, ইভাপোরেটর থেকে বেরোর সময় যে এনার্জি, এই দুই এনার্জি পার্থক্যই তো সে হিটটা নিল। সেটা বের করতে গেলে তোমার H1 এবং H4 বের করতে হবে কোথায় থেকে? এই পিএইচ ডায়াগ্রাম থেকে। সেটা বের করার জন্য এই দুই পয়েন্টটা আগে লোকেট করতে হবে, এখনো লোকেট করা শিখো নাই। সেখান থেকে তুমি এইভাবে নিচে নেমে আসবা, নেমে আসলে H1 পেয়ে যাবা, এখান থেকে নেমে আসলে H4 পেয়ে যাবা। তাহলে H1 মাইনাস H4, কিন্তু এর সাথে একটা মাল্টিপ্লাই করতেছি মাস। কেন? H1 বা H4 এর ইউনিট কি? কিলোজুল পার কেজি। তাহলে কেজি কে তো কাটতে হবে, এটা হচ্ছে পার কেজি রেফ্রিজারেন্টের জন্য। কিন্তু এখন তোমার এই ইভাপোরেটরের মধ্যে দিয়ে যদি তুমি রেফ্রিজারেন্ট ফ্লো করো 2 কেজি পার সেকেন্ড, 2 কেজি পার সেকেন্ড, তাহলে সেটা হচ্ছে এম। তাহলে এই এম দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে ইউনিটটা কি হবে? এখানে এম এর ইউনিট হচ্ছে কেজি পার সেকেন্ড, আর এনথালপির ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি। তাহলে এটা কেটে গেলে কিলোজুল পার সেকেন্ড, দ্যাট মিন্স কিলোওয়াট। তাহলে এত কিলোওয়াট হিট এনার্জি ইভাপোরেটরটা নিয়ে নিছে। তাহলে এত কিলোওয়াট রুমের গরম রেফ্রিজারেন্ট নিছে, মানে এতখানি তুমি ঠান্ডা করছো। এটাকে বলা হয় রেফ্রিজারেশন ইফেক্ট। এটাকে কি বলা হয়? রেফ্রিজারেশন ইফেক্ট। তাহলে তুমি তোমার বাসাতে যে স্প্লিট এয়ার কন্ডিশনার আছে অথবা ইন্ডাস্ট্রিতে যে চিলার আছে, সেগুলোর কুলিং ইফেক্ট বা রেফ্রিজারেশন ইফেক্ট যদি বের করতে চাও, তাহলে ওর যে ইভাপোরেটর আছে তার ইনলেটে যে রেফ্রিজারেন্ট আছে সেইখানকার প্রেসার টেম্পারেচার যদি পাও এবং আউটলেটের প্রেসার টেম্পারেচার পাও, তাহলে এই প্রেসার এবং এই টেম্পারেচার দিয়ে তুমি পয়েন্টগুলোকে পিএইচ ডায়াগ্রামে সিলেক্ট করতে পারবা। সিলেক্ট করার পরে এই পয়েন্ট থেকে নিচে নেমে আসলে তার এনথালপি পাওয়া। এই দুই এনথালপির পার্থক্য হচ্ছে H1 মাইনাস H4। আর তুমি যদি এখানে মাস ফ্লো মিটার দিয়ে যদি এর মধ্যে দিয়ে রেফ্রিজারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা যদি তুমি জানো, তো সেই ফ্লোর সাথে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত কিলোওয়াট হিট এনার্জি তুমি নিলা সেটা তুমি পেয়ে যাবা, এবং সেটাকে বলা হয় রেফ্রিজারেশন ইফেক্ট। এটাই হচ্ছে ইফেক্ট। এইটা কিলোওয়াটকে যদি তুমি 3.516 দিয়ে যদি ভাগ দাও, কোনো কিলোওয়াটকে যদি 3.516 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পেয়ে যাবা টন অফ রেফ্রিজারেন্ট। তাহলে টন, তোমার বাসাবাড়ির যে স্প্লিট এয়ার কন্ডিশনার কত টনের, কেউ বলে 1 টন, কেউ বলে 1.5 টন, এটা বের করতে গেলে এইটা একটা পদ্ধতি যে ইভাপোরেটরের ইনলেট প্রেসার টেম্পারেচার মেজার করতে হবে, আউটলেট প্রেসার টেম্পারেচার মেজার করতে হবে,
পিএইচ ডায়াগ্রামে সেই ইনলেট 4 এবং আউটলেট 1 কে বসাতে হবে, বসিয়ে সেখান থেকে এনথালপি গুলো বের করতে হবে এবং এই ইভাপোরেটরের মধ্যে দিয়ে কি পরিমাণ রেফ্রিজারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাকে জানতে হবে। জেনে এই ডিফারেন্সকে ফ্লো দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কিলোওয়াট পাবো। শর্ত হচ্ছে এই ইউনিটগুলো কিলোজুল পার কেজি এবং মাস ফ্লো হতে হবে কেজি পার সেকেন্ড, তাহলে আমি কিলোওয়াট পেয়ে যাব। সেই কিলোওয়াটকে 3.516 দিয়ে ভাগ দিলে আমি 1 টন মানে কত টন সেটা পেয়ে যাব। আজকে আমি এই ইভাপোরেটর এই কম্পোনেন্টটা আমি এইচভিএসি সিস্টেমস এন্ড ইকুইপমেন্টস এর মধ্যে চিলার বলো, এয়ার কন্ডিশনার বলো, যেটাই বলো না কেন, তার একটা পার্ট ইভাপোরেটর সম্বন্ধে শিখাইছি। এখানে তোমার যদি বেসিক কোশ্চেন আমি তোমাদের করি যে হোয়াট ইজ ইভাপোরেটর, তার আনসার হয়েছে ইভাপোরেটর ইজ এ ডিভাইস or heat exchanger that exchange heat, especially latent heat, at the constant temperature and constant pressure, and in that device actually phase change is occurred, that means liquid convert to vapor. In our household air conditioning system, evaporator actually installed in the indoor side, so that the room heat is captured by the refrigerant of the evaporator. In the evaporator, there are some coils. It can be made by copper or by aluminum. And there are some fins which are used for increasing the surface area so that heat transfer will be enhanced. There is a fan also. The function of the fan is to suck room air and throw this air across the coil so that the coil takes heat from the air and the room air convert to the cold air. In that way, actually evaporator is functioning. আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? So what is Excellent, sir. Excellent. What is the cooling effect of the evaporator? The cooling effect of the evaporator itself, we can say it refrigeration effect. That means how much heat of the room captured by the evaporator. So how can we capture, calculate the amount of heat? So that if we want to calculate the amount of heat, we have to know two things: the point inlet condition of the evaporator, which in this figure is 4, and the outlet condition of the evaporator, which in this figure is 1. So if you want to locate this 4 and 1 point on the pH diagram, you have to know two parameters. The two simple parameters is pressure and temperature. So pressure and temperature, or other things like enthalpy, many other things, at least 2 points you have to know. So by these 2 points, we can locate this 2 point on the pH diagram. So after locating the pH, the 2 point on the pH diagram, you can easily measure the H enthalpy of the 1 point and enthalpy of the 4 point. So the difference between H1 and H4 is the cooling effect per kg of refrigerant. So we have to multiply the refrigerant amount per second. That means M. So if we know the M, then if we multiply M with the difference of enthalpy, then we'll get the refrigeration effect or cooling effect, or how much energy the evaporator takes from the room. This is in the unit kilowatt, but this kilowatt is not the electrical energy. This kilowatt is the heat energy. So if you want to convert into the traditional unit like ton, so you have to divide this kilowatt by 3.516. So you will get the ton of refrigeration. So what is the definition of ton of refrigeration? এটা যদি আমি তোমাদের বাংলায় বলি, তোমরা যদি খুব সিম্পলি চিন্তা করো যে তোমার যদি 1 টন 0 ডিগ্রির বরফ দেওয়া হয়, 1 টন 0 ডিগ্রির বরফ দেওয়া হয়, সেই 1 টন মানে হচ্ছে 1000 কেজি 0 ডিগ্রির বরফকে তুমি যদি
24 ঘন্টায় 0 ডিগ্রির পানিতে কনভার্ট করো, তাহলে নিশ্চয়ই এখানে কিছু হিট দিতে হবে। সবাই ক্লিয়ার? সবাই মনে রাখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1000 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1000 কেজি পানিতে কনভার্ট করতে 24 ঘন্টায় যে পরিমাণ হিট দিতে হয় সেই হিটের নাম হচ্ছে 1 টন। এর উল্টা যদি বলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1000 কেজির পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1000 কেজির বরফে যদি কনভার্ট করতে চাও 24 ঘন্টায়, তাহলে এই পানি থেকে কিছু হিট এক্সট্রাক্ট করতে হবে, মানে কুল করতে হবে। সেই কুলিং যে পরিমাণ হিট এক্সট্রাক্ট করবে সেটাই হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশন। সেটার কিলোওয়াট হচ্ছে 3.516 কিলোওয়াট। অনেক সময় তোমাদেরকে বলে যে হোয়াট ইজ টন অফ রেফ্রিজারেশন, তখন তোমাকে বলতে হবে 24 ঘন্টায় 0 ডিগ্রির 1000 কেজি পানিকে 0 ডিগ্রির 1000 কেজি ওয়াটারে বরফে কনভার্ট করতে গেলে যে পরিমাণ হিটকে আমাকে বের করে নিয়ে আসতে হবে বা কুল করতে হবে সেটাকে 1 টন অফ রেফ্রিজারেশন বলা হয়। একটু বললেই হবে। আশা করি কোশ্চেন আনসার এবং সবকিছু তোমরা পেয়েছো। আমার সময় নেই, যেহেতু আজকে ফ্রাইডে নামাজের টাইম, এই পর্যন্ত আজকে থাকুক, আর কোশ্চেনও নিব না। সবার জন্য শুভকামনা থাকলো। আগামী শুক্রবার ক্লাসে কখন থেকে নেবেন স্যার? ইনশাআল্লাহ এই 10টা থেকে নিব। তোমরা যদি চাও সেটা একটু আগে 9:30টায় করতে পারি। স্যার আমাদের একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের অনলাইন ক্লাসগুলো যদি একটু বাড়ানো যায় তো খুব ভালো হতো। আমরা তো স্যার সবাই টুকটাক জব করি, যে কারণে স্যার মানে ছুটি টুটি নেওয়া যায় না স্যার। কিন্তু আপনার ক্লাসগুলো স্যার অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, মানে ওইটা স্যার মানে রিয়েলাইজ করতে পারছি। অ্যাট লিস্ট আপনার ক্লাসটা যদি একটু অনলাইনে স্যার মেনটেন করা যায়। আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা ইউনিভার্সিটির আইনের বাইরে তো যেতে পারবো না, 60-40। আমরা মনে করো 40% অনলাইন ক্লাস নিলাম আর 60% অফলাইন নিব, ঠিক আছে? আমরা কি এরকম করতে পারি না যে আমরা এখানে যে কয়জন ছাত্র আছো আর আমি আছি, আমরা এক্সট্রা ট্রেনিং সেশনের মতো উইদাউট এনি টাকা, জাস্ট তোমরা আমার সাথে বসবা অনলাইন। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আমাকে বলতে পারবে না বা কোনো ছাত্র বলতে পারবে না যে এই স্যারটা ফিজিক্যাল ক্লাস নিয়ে সবই অনলাইন নিচ্ছে। আমরা ওগুলোকে বলবো যে এটা আমরা বাড়তি আমরা শিখছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। Yes sir, alhamdulillah, thank you sir. We are so grateful to you sir. আমাদের সাথে জিততে পারবে না, আশা করা যায় আমাদের সাথে জিততে পারবে না তারা। হ্যাঁ, আমরা চাই হচ্ছে কল্যাণ মিন্স হচ্ছে তোমরা শিখতে চাও। তো তোমাদেরকে যদি আমি বলি যে আমি 40%-এর উপরে নিব না, আর সেই জন্য তোমরা চাকরিজীবী যারা তারা আর ইউনিভার্সিটি আসতে পারেন, তাহলে তোমরা বঞ্চিত হলে মানে দেশ বঞ্চিত হলো। আর আমাকে যদি আইনের খরচ দিয়ে যদি তোমাদের এই জ্ঞান অর্জনে বাধা দেয়, তাহলে আমরা বিকল্প পথ নিয়ে নিব। আমরা এক্সট্রা যেগুলো অনলাইন নিব সেগুলোকে বলবো এটা হচ্ছে ভলেন্টারি ট্রেনিং সার্ভিস। কি বলো? জি স্যার। আমাদের সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। আশা করি যে তোমরা আজকে এগুলো রেকর্ডিং যেহেতু আছে এগুলো তোমরা নিয়ে নিও, আবার যারা ভুলে যাবে এগুলো শুনতে আরো ক্লিয়ার হবে। আর আমরা এখন লিভ করি, কারণ কি আমাদের নামাজের টাইম হয়ে গেছে অলমোস্ট, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা কি এই যে আমি ইয়াতে আছে তো, এই যে কি তোমার এই যে ইয়াতে এই যে মেম্বার স্যার, হ্যাঁ এইটাতে মানে আমি ইয়া নিয়ে পার্টিসিপেন্ট। জি স্যার। স্যার আরেকটা বিষয় বলো। স্যার আমি তো গ্রুপে অ্যাড হইতে পারি না স্যার আমাদের। আচ্ছা আমি তোমাকে বলি, মেকানিক্যাল যাদের 6411 আমি মেসেঞ্জার গ্রুপে ফোন নম্বর সহ লিস্ট দিছি, যারা অলরেডি আসো, বিশেষ করে রবিউল বা মুস্তফা, এরা তোমরা একটু কাইন্ডলি ওই বাকিরা যারা অ্যাড নাই ওখানে একটু অ্যাড করে নিও, ওদেরকে ফোন নম্বর দিয়ে ওদেরকে তথ্য দিয়ে, ঠিক আছে রবিউল? ওকে স্যার। মুস্তফা, হ্যাঁ তোমরা ওদেরকে করো। আর আমরা এনার্জি সবাই এখানে আমার আর একটা গ্রুপের সাথে অ্যাড আছে, অতএব সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার।